যাবো। Sure. Just slide the right. নাম কি হবে? Accounting one shot class one shot class one. চলে যাবা? তুই যাবি? কেন? ওই মাইকটা ঠিক করতে হবে। আচ্ছা, আরে আমি এটাতে জিনিস টিনিস কিনা সবাই রাখতে দুনিয়া রাইট আর আমি তো তোমার সাথে সব কিছু কিনা হয়ে গেছে উনি মা বাবা কিনা রাখতে দিতে এখন বাইক করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি আমি কালকে হ্যাঁ গ্যাস দিন কয়বার দিতাম কয়বার দেব দিয়ে দিতে হবে আপনি কই কয়বার দিয়ে দিচ্ছি সবে দিয়ে দিচ্ছি আরো 70 টাকা পাই কারণ দিলে তো দেখি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? সবাই হচ্ছে কষ্ট করে হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যান। সবাই হচ্ছে দ্রুত, সবাই হচ্ছে দ্রুত ক্লাস হয়ে যান। আমাদের কিন্তু ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু একটা কি শুরু হচ্ছে আজকে থেকে হচ্ছে আপনারা আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আজকে থেকে আপনারা যদি চান আমরা একদম অ্যাকাউন্টিং হচ্ছে কি এই যে ওয়ান শট, ঠিক আছে? অ্যাকাউন্টিং আজকে হচ্ছে অ্যাকাউন্টিং ওয়ান শট ক্লাস ওয়ান, অর্থাৎ আমরা এইরকম করে হচ্ছে ঠিক আছে, আমরা হচ্ছে এরকম করে হচ্ছে অ্যাকাউন্টিং সকল ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। বোঝা গেছে আমার কথা? অ্যাকাউন্টিং আমরা হচ্ছে এইরকম করে হচ্ছে আমরা সকল ক্লাস নিব আজকে থেকে। আমরা হচ্ছে টানা টানা শুধুমাত্র হচ্ছে আমরা কোশ্চেন সমাধান ক্লাস নিব, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ওয়ান শট ক্লাস ওয়ান, এরপরে শুরু হবে ওয়ান ক্লাস টু। এই যে এরকম করে করে হচ্ছে আমরা আমাদের প্রিপারেশনটাকে একদম গুছিয়ে নিব, ঠিক আছে? একদম প্রিপারেশনটাকে একদম গুছিয়ে নিব। আমরা এতদিন বেসিক প্লাস হচ্ছে আমরা ওই অধ্যায় রিলেটেড আমরা কি করছিলাম, কোশ্চেন সমাধান করছিলাম, ঠিক আছে? আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে একদম শুধু কোশ্চেন সমাধান করব, ঠিক আছে?
তখন আপনাদের পুরা কি হয়ে যাবে, একটা রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে, রিভাইজ হবে। এবার আপনাদের প্রিপারেশনটা কি হবে, আপনাদের প্রিপারেশনটা একদম 100-তে 100 হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এর বাহিরে আপনাদের চিন্তা করারও কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এর বাহিরে আপনাদের এক্সট্রা কোনো কিছু চিন্তা করারও প্রয়োজন হবে না, আশা করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে সবার কাছে একটাই কথা, যে হচ্ছে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন। ঠিক আছে, প্রত্যেক দিনের মতো ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দেন, শেয়ার করে আমাকে একটু শেয়ার ডান লিখে দেন। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাইতে হবে, যে আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাইতে হবে। এবং এবং হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে, ঠিক আছে, আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে একটু কষ্ট করে হচ্ছে মেনশন করে দেন। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দেন, মেনশন করে দেন। এবং হচ্ছে আপনারা সাউন্ড কম, সাউন্ড আরো ঠিক আছে? সাউন্ড সাউন্ড তো শোনা যাচ্ছে, এই যে স্পষ্ট তো, এগুলো বলা যায়। সাউন্ড তো শোনা যাচ্ছে, সাউন্ড তো শোনা যাচ্ছে। সাউন্ড কম নাকি, কি বলেন? সাউন্ড এই যে দেখেন, আপনারা একটু কষ্ট করে আপনাদের ইয়েটা বাড়াই নেন, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে, বুঝছেন, সাউন্ড কম কই, সাউন্ড তো ঠিক আছে, আমি তো দেখতে পারতেছি সাউন্ড তো একদম পারফেক্ট, সাউন্ড তো পারফেক্ট আছে ভাই, কই সাউন্ড তো ঠিক আছে। ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে, একটু হচ্ছে আমাকে একটু জানান তো, সাউন্ড কি আসলেই সমস্যা, সাউন্ড কি আসলেই সমস্যা, একটু জানান তো, সাউন্ড কি আসলেই সমস্যা নাকি? আচ্ছা আমাকে একটু বলুন তো, আচ্ছা আমাকে একটু কষ্ট করে জানান তো, যে সাউন্ড কি ঠিক ঠিক আছে কিনা একটু জানান তো আমাকে, একটু কষ্ট করে জানিয়ে দিন তো যে সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন কি সাউন্ড ক্লিয়ার কিনা, এখন কি সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাইতে হবে। ঠিক আছে, একটু কষ্ট করে জানান এখন কি সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে এখন ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু আমার কথা মনোযোগ সহকারে শুনেন। ঠিক আছে, আমি আচ্ছা 2 মিনিট, আমি আপনাদেরকে 2 মিনিট হচ্ছে একটু কথা বলবো। ঠিক আছে, সবাই হচ্ছে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। ঠিক আছে, সবাই হচ্ছে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, আমি 2 মিনিট একটু আপনার সাথে কথা বলবো। ওকে, কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, ঠিক আছে, আমরা এতদিন কি পড়ছি, আমরা হচ্ছে এতদিন আমরা বেসিক পড়ছিলাম, অর্থাৎ আমরা এতদিন হচ্ছে বেসিক, এরপরে হচ্ছে আমরা কি পড়ছিলাম, আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ছিলাম। ঠিক আছে, বেসিকের সাথে ওই অধ্যায় রিলেটেড আমরা কি পড়ছিলাম, আমরা পড়াশোনা করছিলাম। বোঝা গেছে? এখন অর্থাৎ আমরা এখন কি করব, এখন হচ্ছে আমরা শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সমাধান করব, একদম আপনাদের যতগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, ঠিক আছে, সবগুলো প্রিভিয়াস ইয়ার আমরা সমাধান করব। ঠিক আছে, এই যে অ্যাকাউন্টিং ওয়ান শর্ট ক্লাস ওয়ান, অর্থাৎ এই যে আজকের ক্লাসটি করার মাধ্যমে, অর্থাৎ আজকে যারা আমার সাথে ফার্স্ট টু লাস্ট থাকবে, ঠিক আছে, তাদের হচ্ছে একদম 4 থেকে 5টা চ্যাপ্টার, অর্থাৎ আপনার কি হয়ে যাবে, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আপনাকে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, থাকলে হচ্ছে আপনি কি করতে পারবেন, একদম হচ্ছে আমরা একটা ওয়ান শট ক্লাসে আমার 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস লাগতে পারে, এর মধ্যে আপনার পুরা যা এতদিন আপনি যা পড়াশোনা করছেন, এতদিন আপনি এতদিন আপনি যা পড়াশোনা করছেন, ঠিক আছে, আপনার কি হয়ে যাবে, ওইগুলা আপনার রিভাইজ হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, শেষ মুহূর্তে আপনার কি প্রয়োজন, শেষ মুহূর্তে আপনার রিভাইজ প্রয়োজন, আপনার কি হয়ে যাবে, আপনার পুরোটা রিভাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে আমার সাথে শেষ পর্যন্ত আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, তাহলেই আপনার কি হবে, আপনি আপনার সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের জন্য আপনাদের জন্য হচ্ছে টপ, একদম আপনাদের জন্য হচ্ছে টপ প্রায় 500 এমসিকিউ, টপ 500 এমসিকিউ হচ্ছে আপনাদের জন্য হচ্ছে রেডি করছি। ঠিক আছে,
টপ 500 এমসিকিউ হচ্ছে আমি আপনাদের জন্য রেডি করছি, ঠিক আছে? এই টপ 500 এমসিকিউ হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? আপনাদেরকে হচ্ছে আমি এই যে 500 এমসিকিউ হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। রেডি করা শেষ? আমার রেডি করা শেষ। আপনাদেরকে হচ্ছে টপ 500 এমসিকিউ আমি আপনাদেরকে দিয়ে দিব। এরপর আপনাদের কাজ কি হবে? আমি আপনাদেরকে এমসিকিউ গুলো দেওয়ার পরে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে বাসায় হচ্ছে নিজে হচ্ছে এগুলো সলভ করার ট্রাই করবেন, ঠিক আছে? সলভ করার ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় ডিরেক্ট হচ্ছে আমাদের পেজে নক করলে বা হচ্ছে সমাধান করাই দেওয়া হবে বা আমাকে বললে আমি সমাধান করাই দিব। ঠিক আছে? কথা ক্লিয়ার? অর্থাৎ কি করব? অর্থাৎ হচ্ছে আপনাদেরকে আমি টপ 500 এমসিকিউ হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব। এখন কথা হচ্ছে এই টপ 500 এমসিকিউ আপনাদেরকে দিব। তার জন্য হচ্ছে আপনারা এট লিস্ট আপনাদের কয়েকটা ফ্রেন্ডকে হচ্ছে আপনারা মেনশন করতে হবে। ইভেন হচ্ছে আপনারা ক্লাসটা শেয়ার করে দিতে হবে। আপনারা যারা হ্যাঁ, আপনারা যারা আপনারা যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করবেন, এট লিস্ট 5 জন ফ্রেন্ড সার্কেলকে মেনশন করবেন, ইভেন আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন। তারা হচ্ছে স্ক্রিনশট মেরে অর্থাৎ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে আপনারা নক করলে আপনাদেরকে কি পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমার মূল কথা। সো আজকে আমরা সবাই হচ্ছে আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমরা হচ্ছে সবাই ক্লাসে চলে যাই, সবাই ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? কথা না বাড়িয়ে হচ্ছে আমরা ক্লাসে চলে যাই, আমাদের সবাই চলে আসছি ইনশাল্লাহ। ওকে, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? ওকে, সবাই আনসার করেন, সবাই আনসার করেন, ঠিক আছে? সবাই আনসার করেন, আমরা আজকে পুরোটাই হচ্ছে রিভাইজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই হচ্ছে কষ্ট করে আনসার করেন, ঠিক আছে? সবাই হচ্ছে একটু আনসার করতে হবে। ওকে, কি বলছে খেয়াল করেন তো, যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? সবাই আনসার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? সবাই আনসার করেন। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ঠিক আছে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি বলেন তো? সবাই আনসার করেন। একের সি, একের সি, ঠিক আছে? সবাই আনসার করেন। হিস- হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ঠিক আছে, সবাই হচ্ছে একটু আনসার করতে হবে। আচ্ছা, এই যে হিসাব বিজ্ঞান, ঠিক আছে, এই হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ওকে, কি বলছে? সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা না, সকল লেনদেন রেকর্ড করা না, একটি প্রতিষ্ঠানের নগদানের অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া না, এই জিনিসটাও হবে না। আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। ইয়েস, দিস ইজ দ্য আনসার। আমরা জানি হিসাব বিজ্ঞানের আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। কি করা? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। কি করা? তথ্য সরবরাহ করা। কার কাছে? মনে রাখতে হবে, বহিস্থ ব্যবহারকারীর কাছে। কার কাছে? বহিস্থ, অর্থাৎ বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। এটা কার উদ্দেশ্য? এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, এটাও পরীক্ষায় আসে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, এটাও পরীক্ষায় আসে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, এটাও পরীক্ষায় আসে। মনে রাখতে হবে প্রধান প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা অথবা যোগাযোগ করা। কার কাছে? বহিস্থ ব্যবহারকারীর নিকট। ক্লিয়ার? এক নাম্বার ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। বোঝা গেছে? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। ওকে, আমরা এবার 2 নাম্বার যাই। কত নাম্বার যাই? 2 নাম্বার চলে যাই, ঠিক আছে? কি বলছে? নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের, কি বলছে? লিপিবদ্ধকরণের সঠিক ক্রম। হিসাব লিপিবদ্ধকরণ, কি বলছে? লিপিবদ্ধকরণ। মনে রাখতে হবে, হিসাব লিপিবদ্ধকরণের আরেকটি নাম কি ভাই? আরেকটি নাম হচ্ছে রেকর্ডিং। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে রেকর্ডিং। এর আরেকটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। বুঝা গেছে? এই যে এই কি বললাম, লিপিবদ্ধকরণ। মনে রাখতে হবে হিসাব বিজ্ঞান বলে নাই, কি বলছে? হিসাব লিপিবদ্ধকরণ। আমরা জানি লিপিবদ্ধকরণের আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে রেকর্ডিং। আরেকটি নাম কি? হিসাব রক্ষণ। একই কথা। এখন আমরা জানি যে এর ধাপগুলা কি? এর ধাপগুলা হচ্ছে, প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটি লেনদেনকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? আপনাকে একটি লেনদেনকে
বিশ্লেষণ করতে হবে। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে জাবেদা করতে হবে। 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে খতিয়ান করতে হবে। কি করতে হবে? খতিয়ান করতে হবে। এই যে এই ৩ টা জিনিস হচ্ছে মেইনলি আমার কি? লিপিবদ্ধকরণের ক্রম। কি? লিপিবদ্ধকরণের ক্রম। তাহলে খেয়াল করেন ক নাম্বার হবে না। প্রথমে কি স্থানান্তকরণ। এর স্থানান্তকরণের আরেকটি নাম হচ্ছে খতিয়ান। আরেকটি নাম কি? খতিয়ান। তো খতিয়ান তো প্রথমে আসবে না। জাবেদা, জাবেদা তো প্রথমে আসবে না। বিশ্লেষণ ঠিক আছে। স্থানান্তকরণ এটা তো ৩ নাম্বার কাজ। এটাও হবে না। ঠিক আছে? আগে পরে হয়ে গেছে। এটাও আমার আনসার হবে না। বিশ্লেষণ ঠিক আছে। জাবেদাকরণ ঠিক আছে। স্থানান্তকরণ বা খতিয়ান ঠিক আছে। ইয়েস, দিস ইজ দ্য আনসার। আগে জাবেদা হয় না আগে তো জাবেদা হবে না। আনসার হবে কোনটা? আনসার হবে গ নাম্বারটা। আনসার হবে কোনটা? গ নাম্বারটা। ওকে, ক্লিয়ার? এরপরে এরপরে এবার দেখেন কি বলছে, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত, ভালো করে দেখতে হবে কি বলছে, এই যে আমরা আর্থিক বিবরণী করি, আমরা এই আর্থিক বিবরণী কার জন্য প্রস্তুত করি? মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে ৩টা। কয়টা? এই যে হিসাব বিজ্ঞানের শাখা, মনে রাখতে হবে এই জিনিসগুলো। হিসাব বিজ্ঞানের শাখা, হিসাব বিজ্ঞানের শাখা কয়টা? হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে ৩টা। কয়টা শাখা? অর্থাৎ এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে ৩টা। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, একটা কোন হিসাব বিজ্ঞান? একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, ঠিক আছে? আর্থিক হিসাব বিজ্ঞান। আরেকটা ২ নাম্বার, ২ নাম্বার হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। বোঝা গেছে? ৩ নাম্বার কি? ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ওকে, তাহলে মনে রাখতে হবে আমরা পড়াইছিলাম যে আর্থিক বিবরণী মূলত কাদের তথ্য সরবরাহ করে? মনে রাখতে হবে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। কার অংশ? এই যে আর্থিক বিবরণী, এটা আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। আমরা পড়াইছিলাম যে আর্থিক হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারীর নিকট। যেহেতু আর্থিক হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণীর অংশ, তাই এটা অবশ্যই কার কাছে তথ্য সরবরাহ করে? বহিঃস্থ ব্যবহারকারীর নিকট। ক নাম্বার হবে না। এই যে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ হচ্ছে কার কাজ জানেন? উৎপাদন ব্যয়। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। আর হচ্ছে কি? আর হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এই ২ টা শাখার জন্য মূলত অভ্যন্তরীণ। কিন্তু মনে রাখতে হবে আর্থিক বিবরণী হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। তাই আনসার হবে কি? বহিঃস্থ ব্যবহারকারী। আনসার হবে কোনটা? আনসার হবে বহিঃস্থ ব্যবহারকারী। ক্লিয়ার? ৩ নাম্বার ক্লিয়ার কিনা? আনসার হবে বহিঃস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। ওকে? ওকে। আচ্ছা। ক্লিয়ার কিনা জানাবেন। ক্লিয়ার না হইলে বলবেন, ক্লিয়ার হইলে আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া ক্লিয়ার অথবা ক্লিয়ার না। ঠিক আছে? মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্নগুলা কিন্তু। আমরা হচ্ছে এরকম আমাদের আ ক্লাস চলতেই থাকবে। ঠিক আছে? সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সমাধান। ওকে। এরপরে দেখেন কি বলছে? অনেক ভ্যারাইটি প্রশ্ন থাকবে। ঠিক আছে? অনেক ভ্যারাইটি প্রশ্ন থাকবে। সহজ প্রশ্ন থাকবে, কঠিন প্রশ্ন থাকবে। সবাই আনসার করার ট্রাই করেন। কি বলছে? আর্থিক বিবরণীকে সর্বজন কার্য করার জন্য ব্যবহৃত মান। কি বলছে? মান, মান। এই যে মান, এই মানের ইংরেজি কি ভাই? স্ট্যান্ডার্ড। কি বললাম? এই মান এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। এর ইংরেজি কি? ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? মনে রাখতে হবে সর্বজন কার্য নীতিমালা। নোট করেন যে সর্বজন কার্য, কি বললাম? সর্বজন কার্য নীতিমালা। কি বললাম? নীতিমালা। মনে রাখতে হবে নীতিমালা। এই নীতিমালার ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। ইংরেজি কি? ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। বোঝা গেছে? প্রিন্সিপাল। মনে রাখতে হবে এই যে পি তে প্রিন্সিপাল আর এই যে পি তে হচ্ছে প্রিন্সিপাল, তার মানে গ্যাপ। আনসার হবে কোনটা? এখানে হবে গ্যাপ। কি হবে? গ্যাপ। নীতিমালা। যদি বলে সর্বজন কার্য মান, সর্বজন কার্য মান, আমরা জানি মানের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। মানের ইংরেজি কোনটা? স্ট্যান্ডার্ড। এই যে মনে রাখবেন এই যে এস তে স্ট্যান্ডার্ড আর এস তে কি? এস তে হচ্ছে আইএফআরএস। কি আর এস? আইএফআরএস। আমরা জানি এস তে হচ্ছে স্ট্যান্ডার্ড আর মানের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার আমার কথা? আইএফআরএস। বোঝা গেল? আইএফআরএস। তাহলে সর্বজন কার্য মান কোনটা? মান মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, হচ্ছে আইএফআরএস। কি? আইএফআরএস। বুঝা গেছে আমার কথা? আর যদি বলতো প্রিন্সিপাল মানে নীতিমালা, যদি বলতো নীতিমালা তাহলে আনসার হইতো গ্যাপ।
আমরা জানি গ্যাপ হচ্ছে কি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকাউন্টেন্ট অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ। গ্যাপ হচ্ছে আমাদেরকে কি দেয়, নীতি দেয়, আর স্ট্যান্ডার্ড আমাদেরকে কি দেয়, আইএফআরএস হচ্ছে আমাদেরকে মান দেয়। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভিবিআই। এই প্রশ্নটা খুবই সহজ তবে খুব ইম্পর্টেন্ট, খুবই সহজ প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে, বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে? কি বলছে, বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে? মনে রাখতে হবে সম্পদ, কি বললাম, সম্পদ ডেবিট জের প্রকাশ করে। কি বললাম, সম্পদ কোন জের প্রকাশ করে? সম্পদ হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। কোন জের? ডেবিট জের প্রকাশ করে। কিন্তু যদি পরীক্ষায় আসে বিপরীত সম্পদ, যদি পরীক্ষায় আসে বিপরীত সম্পদ, যদি সম্পদ ডেবিট জের প্রকাশ করে, তার মানে বিপরীত সম্পদ কোন জের প্রকাশ করবে? অবশ্যই ক্রেডিট জের প্রকাশ করবে। কোন জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। ঠিক আছে, মনে রাখতে হবে এই বিপরীত সম্পদের আরেকটি নাম হইতে পারে প্রতিসম্পদ। কি সম্পদ? এই যে বিপরীত সম্পদ, এর আরেকটি নাম নোট করেন, প্রতিসম্পদ। কি সম্পদ? প্রতিসম্পদ। এর আরেকটি নাম কন্ট্রা সম্পদ। আরেকটি নাম কি? কন্ট্রা সম্পদ। বোঝা গেল? এই যে এই সিনোনিম গুলো আপনাকে পারতে হবে, এই সিনোনিম গুলো হচ্ছে আপনাকে পারতে হবে। ঠিক আছে, এরপরে আচ্ছা আমাকে কেউ বলতে পারবেন বিপরীত সম্পদ কি কি? আমাকে কে বলতে পারবেন বলেন? সবাই তো বলতে পারছেন যে বিপরীত সম্পদ ক্রেডিট দিয়ে প্রকাশ করে, ভালো কথা। আমাকে কে বলতে পারবেন বিপরীত সম্পদ কি কি? দেখি তো, দেখি তো সবাই আনসার করেন তো, বিপরীত সম্পদ কি কি? সবাই হচ্ছে একটু আনসার করেন তো, বিপরীত সম্পদ কি কি, একটু আনসার করেন। বিপরীত সম্পদ, ঠিক আছে, বিপরীত সম্পদ কি কি? হ্যাঁ, প্রতি অথবা কন্টা সম্পদ, এক্স্যাক্টলি, অন্তিমা জাহান অর্পা। হ্যাঁ, এটাই। ঠিক আছে, বিপরীত অথবা কি, প্রতি অথবা কন্টা সম্পদ, একই কথা। আচ্ছা, হ্যাঁ, পুঞ্জীবিত অবচয়। ঠিক আছে, পুঞ্জীবিত অবচয় একটা হচ্ছে কি জমাকৃত অবচিতি। ঠিক আছে, জমাকৃত অবচিতি, পুঞ্জীবিত অবচয়, এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। অবচয়, এই এই আপনি ভুল করতেছেন, অবচয় না, অবচয় ব্যয়। এই যে অন্তিমা জাহান অর্পা, ঠিক আছে, দেখেন ভালো করে দেখতে হবে, মনে রাখতে হবে আমাদের হচ্ছে পুঞ্জীভূত অবচয়। কি অবচয়? শুধু অবচয় আমাদের জন্য ব্যয়। পুঞ্জীভূত অবচয় কি হবে? পুঞ্জীভূত অবচয়। আর আরেকটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। আরেকটা কি? আরেকটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, আরেকটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমার জন্য কি বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌসী অবচয় না, পুঞ্জীবিত অবচয়। মনে রাখতে হবে অবচয় হচ্ছে আমার জন্য ব্যয়। অবচয়, অবচয় হচ্ছে আমার জন্য ব্যয়। ঠিক আছে, মনে রাখতে হবে পুঞ্জীবিত অবচয় এই জিনিসটা হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ, ক্লিয়ার কথা? ওকে, বিপরীত সম্পদ। ওকে, ঠিক আছে, হবে পুঞ্জীবিত অবচয়, আরেকটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি, পুঞ্জীবিত অবচয়, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? কি বলছে, সবাই 6 নাম্বারটা আনসার করেন। কি বলছে, একটি হিসাব কত, আমরা জানি হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাব কয় প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার। এই জিনিসগুলো খুবই বেসিক। ঠিক আছে, হিসাব হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? হিসাব হচ্ছে আমাদের 5 প্রকার। বলছে কত ধরনের জের, কত ধরনের জের প্রকাশ করতে পারে? জের, মনে রাখতে হবে একটি হিসাব, একটি হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। কয় ধরনের জের প্রকাশ করে? একটি হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। একটি হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে ডেবিট, নাম্বার ওয়ান হচ্ছে ডেবিট, আরেকটা হচ্ছে ক্রেডিট, আরেকটা হচ্ছে শূন্য জের। আরেকটা কোন জের? আরেকটা হচ্ছে শূন্য জের। ক্লিয়ার? তাই আনসার হবে কোনটা? আনসার হবে গ, ডেবিট ক্রেডিট শূন্য জের। ডেবিট ক্রেডিট শূন্য জের, অর্থাৎ একটা হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। একটা হচ্ছে ডেবিট ক্রেডিট শূন্য জের। ওকে, এরপরে আমরা 7 নাম্বারটা আনসার করি। কি? আমরা 7 নাম্বারটা আনসার করি। ঠিক আছে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, নিচের কোন হিসাব সেট এর সাধারণত কি থাকে? বলছে ক্রেডিট। কি বলছে? ক্রেডিট উদ্বৃত্ত থাকে। কি থাকে? ক্রেডিট উদ্বৃত্ত থাকে। আমরা সবাই জানি আমাদের আয়, আমরা জানি আমাদের আয়, আরেকটা হচ্ছে দায়,
এরপরে হচ্ছে মূলধন, এরপরে কি মূলধন। এই তিনটা জিনিস আমার ক্রেডিট জের প্রকাশ করে, কি জের প্রকাশ করে, ক্রেডিট জের প্রকাশ করে। এরপরে মনে রাখতে হবে সম্পদ, আরেকটা হচ্ছে ব্যয়। এই সম্পদ আর ব্যয় আমাদের ডেবিট জের প্রকাশ করে, কোন জের প্রকাশ করে, ডেবিট জের প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে আমাদের বলছে কি ক্রেডিট, আয় ঠিক আছে, মূলধন ঠিক আছে, কিন্তু সম্পদ এটা তো হবে না। দায় ঠিক আছে, মূলধন ঠিক আছে, কিন্তু ব্যয় ব্যয় তো হবে না। আয় ঠিক আছে, দায় ঠিক আছে, মূলধন ঠিক আছে। ইয়েস, দিস ইজ দ্য আনসার। সম্পদ হবে না। ঠিক আছে। এরপরে কি মালিকের উত্তোলন, এটাও হবে না। তার মানে কি এটাও আমার আনসার হবে না। ঠিক, এটাও আমার আনসার হবে না। আনসার হবে কোনটা, গ নাম্বার। আয়, আরেকটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মূলধন। এই তিনটা জিনিস আমার কোন জের প্রকাশ করে, আমার হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। কোন জের প্রকাশ করে, ক্রেডিট জের প্রকাশ করে। ক্লিয়ার? ওকে। মনে একটা মালিকের উত্তোলন, এটা তো ডেবিট প্রকাশ করে, মালিকের উত্তোলন ডেবিট প্রকাশ করে। ঠিক আছে, এটা আমার হবে না, এটা আমার কি হবে না। ওকে। এরপরে দেখেন এই প্রশ্নটা, দেখেন কি বলছে, এই প্রশ্নটা দেখতে হবে। ঠিক আছে, বুনি কি বলছে, নিচের নিচের লেনদেনের কোনটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না, উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। মনে রাখতে হবে উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না মানে হচ্ছে হিসাব সমীকরণের যেই কোনো এক পাশ পরিবর্তন হবে। কি হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এ সমান সমান এল প্লাস ও ই, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। অর্থাৎ যেই লেনদেনের মাধ্যমে হিসাব বিজ্ঞানের যেই কোনো এক পাশ পরিবর্তন হবে, ওই লেনদেনের মাধ্যমে কখনোই হিসাব বিজ্ঞানের কি হবে না, হিসাব বিজ্ঞানের সমষ্টি প্রভাবিত হবে না। সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। যেই লেনদেনের মাধ্যমে হিসাব বিজ্ঞানের যেই কোনো এক পাশের পরিবর্তন হয়, ওই ওই লেনদেনের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্বৃত্ত পত্রের সমষ্টি পরিবর্তন হবে না। আমার কথা বোঝা গেছে? সমষ্টি আমার পরিবর্তন হবে না। ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এবার সমাধান করি। এই যে আমরা এবার সমাধান করি। ঠিক আছে? সবাই দেখেন। আচ্ছা, কি বলছে? ক নাম্বার দেখি। মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন। মনে রাখতে হবে আপনি যখন টাকা উত্তোলন করবেন তখন আপনার কি নগদ নামক সম্পদ হ্রাস পাবে। এবার আপনার কি হবে? আপনার টাকা উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তার মানে কি? এই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তার মানে দেখেন তো এই ক নাম্বারটা উত্তর হবে না। কেন? কারণ ক নাম্বার ইয়ার মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞানের বা উদ্বৃত্ত পত্রের দুই পাশের পরিবর্তন হচ্ছে। মনে রাখতে হবে দুই পাশের পরিবর্তন হলে, দুই দুই পাশের পরিবর্তন হলে আমাদের কি হবে না, উদ্বৃত্ত পত্রের সমষ্টি পরিবর্তন হবে না। ওকে। এরপরে দেখেন খ নাম্বার কি বলছে, ৩,০০০ টাকার বকেয়া চেক পরিশোধ করা হলো। বকেয়া চেক তার মানে আপনি নগদ টাকা দিছেন, কি দিছেন, নগদ টাকা দিছেন, নগদান হ্রাস পাচ্ছে। এরপরে বকেয়া তার মানে কি দায়, তার মানে কি এই যে এল, এলটা কি হচ্ছে, হ্রাস হচ্ছে। তার মানে এই খ নাম্বার, এই খ নাম্বারের মাধ্যমে কি হচ্ছে, হিসাব বিজ্ঞানের দুই পাশের পরিবর্তন হচ্ছে। তাহলে অবশ্যই সমষ্টিকে প্রভাবিত করবে। এবার দেখেন তো সি নাম্বার দেখেন, দেনাদারের কাছ থেকে ৪,০০০ টাকা আদায় করছেন। ভাই দেনাদার কি, দেনাদার হচ্ছে আমার জন্য সম্পদ। তার মানে আমার সম্পদ হ্রাস পাচ্ছে। সম্পদ কি হ্রাস পাচ্ছে, দেনাদার নামক সম্পদ হ্রাস পাচ্ছে। আচ্ছা, দেনাদার থেকে আপনি টাকা পাইছেন, কি পাইছেন, টাকা পাইছেন। টাকা পাইলে কি নগদ নামক সম্পদ বৃদ্ধি পায়। এই যে নগদ নামক সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে এই লেনদেনের মাধ্যমে আমার হিসাব বিজ্ঞানের যেই কোনো এক পাশ পরিবর্তন হইছে, এটা আমার আনসার হইতে পারে। আমরা পরেরটা দেখি। কি বলছে? দ্বারে ৫০০ টাকার দ্রব্য ক্রয় করা হলো। দ্বারে করছেন তার মানে বাকিতে। তার মানে আপনার দায় বৃদ্ধি পাবে। দায় কি হবে? দায় বৃদ্ধি পাবে। এরপরে মনে রাখবেন আপনি দ্রব্য ক্রয় করছেন। দ্রব্য মানে কি? পণ্য। আপনার ব্যয় হইছে ব্যয়। ব্যয় কার অংশ? ব্যয় মালিকানা সত্ত্বের অংশ। তার মানে কি হইছে? আপনার মালিকানা সত্ত্ব কি হইছে? হ্রাস পাইছে, হ্রাস পাইছে। তাহলে দেখেন এটাও আমার উত্তর হইতে পারে। এর মাধ্যমেও আমার কি হইছে? হিসাব বিজ্ঞানের এক পাশের পরিবর্তন হইছে, দুই পাশের কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে আমার গ নাম্বারও উত্তর হইতে পারে, আমার গ নাম্বারও উত্তর হইতে পারে। যদি এইরকম অবস্থা হয় তখন আপনি চিন্তা করবেন কি, এই যে গ নাম্বার, আপনি ধারে ৫০০ টাকার দ্রব্য ক্রয় করছেন। মনে রাখবেন এটা আপনি করছেন কালীনে। কোথায় করছেন? কালীনে। অর্থাৎ আমরা যে নরমাল যে জাবেদা করি ওইটা আমরা করে থাকি কালীনে। কই? কালীনে করে থাকি। বুঝা গেছে? কালীনে। যখন দেখবেন যে ২ টা অপশনই মিলে যাচ্ছে তখন আপনি নিত্যতে করবেন। কই করবেন? নিত্য অথবা অবিরত পদ্ধতি। কই করবেন? আপনি তখন করবেন হচ্ছে নিত্য অথবা অবিরত পদ্ধতি। বুঝা গেছে?
নিত্য অথবা অবিরত পদ্ধতি। ভাইয়া ওইদিন পড়াইছিলাম না, নিত্য অথবা অবিরততে ক্রয় ক্রয় থাকে, পড়াইছিলাম না, নিত্য অথবা অবিরততে ক্রয় থাকে না, ক্রয় থাকে না। ক্রয়কে কি নামে লিখতে হয়? ক্রয়কে মজুদ পণ্য নামে লিখতে হয়, মজুদ পণ্য। তো মজুদ পণ্য কোন হিসাব ভাইয়া? মজুদ পণ্য সম্পদ হিসাব। তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু দাঁড়ে করছেন আপনার এল কি, এল বৃদ্ধি পাচ্ছে, এল কি, এল বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখেন তো, যখন আপনি নিত্যতে করছেন, নিত্যতে, নিত্যতে করলে আপনার কি দুই পাশেরই পরিবর্তন হচ্ছে। তার মানে এটা আমার উত্তর হবে না। এটার মাধ্যমেও কি দুই পাশের পরিবর্তন হচ্ছে। তাহলে আনসার হবে গ। আনসার হবে গ। এই আমার কথা বুঝছেন আপনারা? বুঝছেন কিনা একটু জানান তো, বুঝছেন কিনা? আমার কথা বুঝছেন কিনা একটু জানাইতে হবে, ঠিক আছে? একটু জানান তো ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানান ক্লিয়ার কিনা? হ্যাঁ, মজুদ পণ্য। আমরা জানি মজুদ পণ্য সম্পদ। আমরা জানি কি মজুদ পণ্য হচ্ছে আমার জন্য সম্পদ। ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানান। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। ওকে, দেখেন তো কি বলছে। 10 নাম্বারটা কি বলছে? 10 নাম্বার, কোন আইটেমটির জন্য নগদ অর্থ, অর্থাৎ নগদ অর্থ দেওয়া লাগবে না, মানে নগদ অর্থ প্রবাহ হবে না। মনে রাখতে হবে অনগদ লেনদেনের জন্য। কার জন্য? অনগদ, অর্থাৎ অনগদ লেনদেনের জন্য নগদ অর্থ লাগে না। অনগদ লেনদেনের জন্য, অনগদ লেনদেনের জন্য নগদ অর্থ লাগে না, নগদ অর্থ লাগে না। কার জন্য? অনগদ লেনদেনের জন্য। বোঝা গেছে? তাহলে নগদ অর্থ লাগে না কার জন্য? অনগদ লেনদেনের জন্য। বোঝা গেছে? অনগদ লেনদেন। মনে রাখতে হবে অনগদ লেনদেন হচ্ছে আমাদের কয়টা জানেন? অনগদ লেনদেন হচ্ছে আমাদের অবচয়। এই অবচয়টা হচ্ছে আমার অনগদ লেনদেন। এরপরে অবলোপন। এই অবলোপনটা কি? এই অবলোপনটা হচ্ছে আমার অনগদ লেনদেন। এরপরে মনে রাখতে হবে কুরিন। এই কুরিনটাও কি? এই কুরিন অথবা অনাদায়ী পাওনা, কুরিন অথবা অনাদায়ী পাওনা এইগুলা হচ্ছে আমার জন্য কি? এইগুলা হচ্ছে আমার জন্য অনগদ লেনদেন। কোন লেনদেন? অনগদ লেনদেন। এই যে অনগদ লেনদেনের জন্য আমার কি নগদ অর্থ লাগে না। মনে রাখতে হবে অনগদ লেনদেন কাকে বলে? যেই লেনদেন দ্বারা আমি ভবিষ্যতে টাকা পাবো না, অর্থাৎ ভবিষ্যতে কি আমি কখনোই টাকা পাবো না, তাকে বলা হচ্ছে অনগদ লেনদেন। তাহলে লভ্যাংশ প্রদান, অবশ্যই টাকা লাগবে। পাওনাদারকে দিতে হবে, অবশ্যই টাকা লাগবে। অগ্রিম ভাড়া দিছেন, টাকা দিয়েই দিছেন। এই যে কুরিন অবলোপন, এই যে কুরিন, কুরিন কি? আপনি যখন কুরিন করছেন না, টাকা লাগে নাই, এটা একটা অনগদ লেনদেন। এটা একটা কি? অনগদ লেনদেন। টাকা লাগে নাই, নগদ অর্থ প্রয়োজন হয় নাই। কিন্তু বীমা প্রিমিয়াম প্রদান, অবশ্যই টাকা লাগছে। তাই আনসার হবে গ নাম্বারটা, কুরিন অবলোপন। বুঝতে পারছেন? নিচের কোন আইটেমটির জন্য, কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রয়োজন হয় না? বুঝতে পারছেন? নগদ অর্থ লাগে না কার জন্য? নগদ অর্থ প্রয়োজন হয় না হচ্ছে অবচয়, অবলোপন, অবক্ষয়, কুরিন, অনাদায়ী পাওনা। বুঝা গেল আমার কথা? তাহলে কুরিন, কুরিনের জন্য কি লাগে না? আমাদের টাকার প্রয়োজন হয় না। ওকে, এই যে এবার এই প্রশ্নটা আমরা একটু আনসার করব, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা দেখতেছি আমাদের কি হিসাব সমীকরণের ম্যাথ, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আমাকে কি বের করতে বলছে, এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমাকে বের করতে বলছে নিট মুনাফা বা নিট ক্ষতি। কি বলছে? আমাকে বলছে নিট মুনাফা অথবা নিট ক্ষতির পরিমাণ। ভাই আমাকে বলেন তো, নিট মুনাফা আর নিট ক্ষতি কই থাকে? বলেন তো কই থাকে? আমরা জানি মালিকানা সত্ত্বে, আমরা জানি মালিকানা সত্ত্বে কি থাকে? আমরা জানি মালিকানা সত্ত্বে আমাদের নিট ক্ষতি আর নিট মুনাফা থাকে, থাকে না? এই যে আয় আর ব্যয় কই থাকে? মালিকানা সত্ত্বে থাকে। কই থাকে? মালিকানা সত্ত্বে থাকে। এবার আমরা ম্যাথটা সমাধান করি, ঠিক আছে? তাহলে একদম প্রথম কাজ হচ্ছে আপনি কি করবেন? আপনি হিসাব সমীকরণ লিখবেন। এ সমান এল প্লাস ও ই। আপনি হচ্ছে এরকম করে একটা হিসাব সমীকরণ লিখবেন, ঠিক আছে? প্রশ্নে অবশ্যই সম্পদ দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রশ্নে অবশ্যই সম্পদ দেওয়া আছে। কত? এই যে হিসাব বছরের শুরুতে দায় ও মালিকানা সত্ত্ব, তার মানে সম্পদ দেওয়া নাই। দায় দেওয়া আছে ৬,৫০,০০০। কত দেওয়া আছে? দায় দেওয়া আছে ৬,৫০,০০০। লিখেন ৬,৫০,০০০। ৬,৫০,০০০ লিখছেন। এরপরে মালিকানা সত্ত্ব
দেওয়া আছে পরীক্ষার প্রশ্নে। কত দেওয়া আছে? 8,25,000। কত দেওয়া আছে? 8,25,000। কোনো সমস্যা নেই। দেওয়া আছে কত? 8,25,000। ঠিক আছে? এখন আমরা জানি কি? আমাদের সম্পদ লাগবে। আমরা জানি সম্পদ সমান কি? আমরা জানি দায় প্লাস মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পদ পাওয়া যায়। তাহলে 6,08,000 14,75,000 কত? এই ২ পাশ যোগ করলে পাওয়া যাবে 14,75,000। এটা হচ্ছে আমার সম্পদ। এটা হচ্ছে কি? আমার সম্পদ। ওকে। এরপরে দেখি কি বলছে? উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 2,00,000 টাকা। সম্পদ বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়া মানে কি? যোগ না? তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে 2,00,000 টাকা। আগে ছিল 14,75,000। 2,00,000 বৃদ্ধি পাইলে কত হবে? 2,00,000 বৃদ্ধি পাইলে হচ্ছে 16,75,000। কত? 16,75,000। ওকে। এরপরে দেখি। এরপরে কি বলছে? দায়। এই যে দায়, দায়টা কি পাইছে? দায়টা হ্রাস পাইছে কত? 1,00,000 টাকা। দায় 1,00,000 হ্রাস পাইছে। আগে ছিল 6,50,000 1,00,000 কমে গেলে কত হবে? 5,50,000 কত হবে? 5,50,000 টাকা। ঠিক আছে? ওকে। এবার আমি কি করব? আমরা জানি এই যে এই 16,75,000 থেকে এটাকে যদি আমি মাইনাস করি, মাইনাস করলে যা হবে তা। কত হয়? মাইনাস করলে কত হয়? 16,75,000 থেকে 5,50,000 গেলে কত হয়? 16,75,000 থেকে কত হয়? একটু ইয়ে করে দেখেন তো যে 16,75,000 থেকে মাইনাস 5,50,000 গুলো কত হয়? 11,25,000 কত হয়? এই যে 11,25,000 টাকা। বুঝা গেছে? 11,25,000 টাকা। এটা হচ্ছে কি বলেন তো? এইটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। এটা হচ্ছে আমার সমাপনী মূলধন। কি মূলধন? সমাপনী মূলধন। যদি আমাকে পরীক্ষায় বলতো সমাপনী মূলধনের পরিমাণ কত? পরীক্ষায় কিন্তু আসতে পারে সমাপনী মূলধন। তাহলে আমার উত্তর এটাই হইতো। কিন্তু আমাকে কি বলছে? কত টাকা ক্ষতি অথবা লাভ। মনে রাখতে হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কখন? যখন আপনার প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, রাইট? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কখন? যখন আপনার প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পায়। তো আয় আগে ছিল মানে মূলধন, মূলধন ছিল আগে 8,25,000 এখন হইছে 11,25,000 আপনার বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি কখন পায়? যখন আপনার আয় বৃদ্ধি পায়। তার মানে কত বৃদ্ধি পাইছে? 3,00,000 টাকা বৃদ্ধি পাইছে। কত? 3,00,000 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে অবশ্যই কি হইছে? অবশ্যই লাভ হইছে। অবশ্যই কি হইছে? লাভ হইছে। এই যে নিট মুনাফা 3,00,000 টাকা। কত? নিট মুনাফা হচ্ছে আমার 3,00,000 টাকা। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার। আশা করি ক্লিয়ার হইছেন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হইছেন। আশা করি কি? ক্লিয়ার হইছেন। ঠিক আছে? নিট মুনাফা 3,00,000 টাকা। ঠিক আছে? এইভাবে সমাধান করতে হবে। এই যে এই এই ফরমেটে আপনাকে সমাধান করতে হবে। এই যে এই ফরমেট ঠিক আছে? এই ফরমেটে হচ্ছে আপনাকে সমাধান করতে হবে। ঠিক আছে? মনে রাখতে হবে আপনার মূলধন বৃদ্ধি পায় কখন? ভাই মূলধন বৃদ্ধি পায় হচ্ছে আপনার যখন আপনার প্রতিষ্ঠানের আয় হয়, যখন আপনার প্রতিষ্ঠানের লাভ হয়, তখন মূলধন বৃদ্ধি পায়। আগে ছিল 8,25,000 আগে ছিল 8,25,000 এখন হইছে 11,25,000 তার মানে অবশ্যই কি? মূলধন বৃদ্ধি পাইছে। অবশ্যই মূলধন বৃদ্ধি পাইছে। তার আনসার হবে কত? 11,25,000 ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার কিনা? ওকে। এটাই হচ্ছে মেইন কথা। আপনি এই যে এইরকম একটা কি করবেন? একটা সমীকরণ করবেন। আপনি হচ্ছে এইরকম একটা সমীকরণ করবেন। A সমান L প্লাস OE আপনি শুধু মানগুলাকে বসায় দিবেন। মানগুলাকে বসায় দিলে হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এরপরে এটা আনসার করেন। ইম্পোর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? ইম্পোর্টেন্ট প্রশ্ন। কি বলছে? বোনাস শেয়ার ইস্যু করা হলে কি করা হলে? বোনাস শেয়ার ইস্যু করা হলে মনে রাখতে হবে আপনি বোনাস শেয়ার ইস্যু করবেন। ঠিক আছে? আপনি কি করবেন? বোনাস শেয়ার ইস্যু করবেন। একটা জিনিস লিখেন। আপনি দুনিয়াতে যা কিছুই আপনি ইস্যু করবেন, ঠিক আছে? হ্যাঁ, পাবেন, পাবেন। আমাদের লাইভ ক্লাসগুলো ইউটিউবে থাকবে। ইউটিউবে থাকবে। ঠিক আছে? মনে রাখবেন দুনিয়াতে যতগুলো দুনিয়াতে আপনি যতগুলো শেয়ার আপনি দুনিয়াতে আপনি যতগুলো শেয়ার আপনি ইস্যু করবেন, কি করবেন? আপনি দুনিয়াতে যতগুলো শেয়ার ইস্যু করবেন, দুনিয়াতে যতগুলো শেয়ার আপনি ইস্যু করবেন, মনে রাখতে হবে আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আপনার মালিকানা সত্ত্ব কি পাবে? মালিকানা সত্ত্ব আপনার বৃদ্ধি পাবে। ঠিক আছে? আপনার মালিকানা সত্ত্ব কি পাবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দুনিয়াতে আপনি যত শেয়ারই ইস্যু করেন না কেন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনি কি করছেন? বোনাস শেয়ার ইস্যু করছেন। বোনাস শেয়ার। আপনি যখন বোনাস শেয়ার কাউকে দেন,
আপনার বোনাস শেয়ার যদি আপনি কাউকে দেন, আপনার কি হবে? আপনার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কি হবে? শেয়ার আপনি দিছেন, তাহলে মালিকানা সত্ত্ব, আপনি শেয়ার কাকে ইস্যু করেন? মালিকানা সত্ত্ব। কি পায়? হ্রাস পায়। আমি কি বললাম? ইস্যু। মনে রাখবেন, দুনিয়াতে যতগুলো শেয়ার আপনি ইস্যু করবেন, আপনার কি হবে? আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। দেখেন তো, একবার একবার কমছে, একবার বাড়ছে। কোনো পরিবর্তন হইছে? কোনো পরিবর্তন হয় নাই। অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। বুঝা গেছে? তার মানে এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে? না, বৃদ্ধি পাবে না। হ্রাস পাবে? হ্রাস পাবে না। ইয়েস, অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অপরিবর্তিত। বুঝা গেছে? আপনি শেয়ার ইস্যু করা মানে কি? আপনি শেয়ার ইস্যু করছেন। আপনি শেয়ার ইস্যু মানে কি? আপনি লভ্যাংশ দিচ্ছেন। লভ্যাংশ। মনে রাখবেন, আপনি যদি কাউকে লভ্যাংশ দেন, লভ্যাংশ মানুষ কই থেকে দেয়? লভ্যাংশ দেয় হচ্ছে মানুষের মূলধন থেকে। মূলধন থেকে লভ্যাংশ দেওয়া লাগে। কই থেকে দেওয়া লাগে? মূলধন থেকেও লভ্যাংশ দেওয়া লাগে। তার মানে কি? মূলধনটা হ্রাস পাইছে। আবার ইস্যু করা মানে কি? ইস্যু করা মানে মূলধন বৃদ্ধি পাওয়া। তার মানে আবার মূলধন বৃদ্ধি পাইছে। এটাই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার কথা? ওকে, ওকে। এরপরে দেখেন কি বলছে? এরপরে দেখেন কি বলছে? XYZ কোম্পানি 1 লক্ষ টাকার ঋণ কি করছে? 1 লক্ষ টাকার ঋণ পরিশোধের জন্য, ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো। কি করলো? শেয়ার ইস্যু করলো। তা আমি কি বললাম? আপনি দুনিয়াতে যেই শেয়ারই ইস্যু করেন না কেন, আপনি দুনিয়াতে যেই শেয়ারই ইস্যু করেন না কেন, আপনার মূলধন বৃদ্ধি পাবে। আপনার কি বৃদ্ধি পাবে? আপনার মূলধন বৃদ্ধি পাবে। পাইছে? মূলধন বৃদ্ধি পাইছে। ওকে। আপনি কি করছেন? ঋণ। ঋণ কি? দায় না? তো আপনি যদি দায় পরিশোধ করেন, আপনার দায় হ্রাস পাবে। দায় যদি পরিশোধ করেন, দায় যদি আপনি পরিশোধ করেন, দায় কি হবে? দায় হ্রাস পাবে। দেখেন তো, মূলধন বৃদ্ধি, দায় হ্রাস। কই আনসার? মূলধন বৃদ্ধি, দায় হ্রাস। ঠিক আছে? কি বলছে? মূলধন বৃদ্ধি, দায় হ্রাস। তাহলে দেখেন তো, সম্পদ কি আছে? সম্পদ নাই। সম্পদ নাই। দায় বৃদ্ধি, দায় হ্রাস হবে না। কি বলছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও দায় হ্রাস। ইয়েস, এই যে মালিকানা সত্ত্ব মানে মূলধন বৃদ্ধি, দায় হ্রাস। মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও দায় হ্রাস। মালিকানা সত্ত্ব বৃদ্ধি না, এটাও আমার আনসার হবে না। এটাও কি আমার আনসার হবে না? এটাও কি আমার আনসার হবে না? 13 নাম্বার, ই কেমনে হয়? সাব্বির হাসান, ই তো হবে না। ই কেমনে হয়? আমি কি বললাম? আপনি দুনিয়াতে যত শেয়ার ইস্যু করেন না কেন, আপনি দুনিয়াতে যতগুলো শেয়ার ইস্যু করেন না কেন, আপনার কি হবে? আপনার হচ্ছে মূলধন বৃদ্ধি পাবে। মূলধন বৃদ্ধি পাবে। আপনি কি করছেন? ঋণ, ঋণ মানে ঋণ পরিশোধ করছেন। ঋণ কি? দায় না? তো যদি আপনি দায়কে পরিশোধ করেন, আপনার কি দায় কমে যাবে না? দায় কমে যাবে। মানে দায় হ্রাস পাবে। মূলধন বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে। এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি আর দায় হ্রাস। বুঝা গেছে কথা? দায় বৃদ্ধি হবে না, দায় কমে যাবে। দায় কমে যাবে। এটাই হচ্ছে মেইন কথা। এটাই কি? এটাই হচ্ছে মেইন কথা। বুঝা গেছে? ওকে। 13 নাম্বার ক্লিয়ার কিনা বলেন তো? 13 নাম্বার ক্লিয়ার কিনা জানাইতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। মিস্টেক হলে সমস্যা নাই। 13 নাম্বার ক্লিয়ার কিনা জানাবেন। ঠিক আছে? জানাবেন। ওকে। এই যে এই প্রশ্নটা সমাধান করেন তো দেখি। এই প্রশ্নটা সবাই সমাধান করেন তো দেখি। 14 নাম্বার। কয়টা প্রশ্ন সমাধান করাবো? দেখ দেখেন না কয়টা সমাধান করাই। বলতে পারি না, অনেকগুলো আছে। অনেকগুলা প্রশ্ন আছে, শেষ পর্যন্ত থাকেন, অনেক ভালো কিছু হবে। ঠিক আছে? আজকে থেকে হচ্ছে আমাদের একটা মিশন শুরু হচ্ছে। ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিয়ে সবাই হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন, পেজটা ফলো দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবো। ঠিক আছে? আজকে থেকে হচ্ছে আমাদের একটা মিশন স্টার্ট হচ্ছে। ঠিক আছে? আজকে হচ্ছে প্রথমটা, এরপরে আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ সমাধান করাবো। আমাদের প্রত্যেকদিন ক্লাস থাকবে। ঠিক আছে? আমাদের হচ্ছে ক্লাস প্রত্যেকদিন থাকবে। আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন খেয়াল করেন, সবগুলা ডাবির প্রশ্ন। এই যে ডাবি, সবগুলা কিন্তু ডাবির প্রশ্ন। একটাও কি আমার নিচ থেকে বানানো প্রশ্ন? নিচ থেকে বানানো প্রশ্ন, সব ডাবির প্রশ্ন। ওকে, এটা আনসার করেন সবাই। 14, সবাই 14 নাম্বারটা আনসার করেন। 14, সবাই হচ্ছে 14 নাম্বারটা একটু আনসার করেন। 14 নাম্বারটা একটু আনসার করতে হবে সবাই। 14। আচ্ছা, কি বলছে? কি বলছে খেয়াল করেন। বাকিতে পণ্য ক্রয়। কি বলছে? বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা,
যদি আপনি পণ্য ক্রয় করেন, কি করেন? যদি আপনি পণ্য ক্রয় করেন, ঠিক আছে? তার মানে কি হবে? তার মানে হচ্ছে আপনার মালিকানা সত্ত্ব কমে যাবে। কি হবে? আপনার মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্ব আপনার কমে যাবে। ঠিক আছে? যদি আপনি পণ্য ক্রয় করেন, ঠিক আছে? আর কি? বাকিতে মানে ধারে করছেন না, আপনার দায় বৃদ্ধি পাবে। দায় কি? বৃদ্ধি পাবে। কোন পদ্ধতি? এটা হচ্ছে কালীন পদ্ধতি। কোন পদ্ধতি? এটা হচ্ছে কালীন পদ্ধতি। বুঝা গেছে? কোন পদ্ধতি? এটা হচ্ছে কালীন পদ্ধতি। কালীন। এগুলা কি বলেন তো? এগুলো হচ্ছে কালীন। এগুলা কি? এগুলো হচ্ছে কালীন পদ্ধতি। কি পদ্ধতি? এগুলো হচ্ছে কালীন পদ্ধতি। কোন পদ্ধতি? কালীন পদ্ধতি। এগুলা সাব্বির হাসান এগুলা হচ্ছে এগুলা আমাদের অনেক নতুন স্টুডেন্ট আছে তো সবার জন্য, ঠিক আছে? কালীন পদ্ধতি। তাহলে খেয়াল করেন। তাহলে এখানে কি কালীন পদ্ধতি দেওয়া আছে? কি বলছে? সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। এখানে কিন্তু এই দেখেন এখানে কি কালীনে কোনো উত্তর নাই। কি নাই? এই যে কালীন পদ্ধতি, এই কালীন পদ্ধতিতে কি নাই? কোনো উত্তর কিন্তু এখানে দেওয়া নাই। যদি কালীনে উত্তর দেওয়া না থাকে, আপনাকে করতে হবে কোন পদ্ধতি? আপনাকে করতে হবে অর্থাৎ অবিরত পদ্ধতি। কোন পদ্ধতি? আপনাকে অবিরত পদ্ধতিতে করতে হবে। ঠিক আছে? অবিরত পদ্ধতি। আপনাকে এই অবিরত পদ্ধতিতে করতে হবে। তো অবিরততে আমরা জানি কি ক্রয়কে ক্রয় হিসেবে লেখা হয় না, ক্রয়কে লেখা হয় মজুত পণ্য হিসেবে। কি হিসেবে? ক্রয়কে লেখা হয় মজুত পণ্য হিসেবে। আমরা জানি মজুত পণ্য হচ্ছে আমার সম্পদ। তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং আমার যেহেতু বাকিতে করছি আমার দায় বৃদ্ধি পাচ্ছে। এই যে সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি। ইয়েস, এটাই হচ্ছে আমার আনসার। কোন পদ্ধতি? এটা হচ্ছে আমার নিত্য পদ্ধতি। কোন পদ্ধতি? নিত্য পদ্ধতিতে আনসার। বুঝা গেছে? দায় বৃদ্ধি, ঠিক আছে, দায় বৃদ্ধি। মূলধন বৃদ্ধি না, এটা তো হবে না। দায় বৃদ্ধি ঠিক আছে, সম্পদ হ্রাস না, হবে না। সম্পদ বৃদ্ধি, হ্যাঁ ঠিক আছে। ব্যয় বৃদ্ধি না, ব্যয় তো হবে না। ব্যয় হইতো কখন? যদি ব্যয় হইতো যখন হচ্ছে কি হইতো ইয়া না, দায় বৃদ্ধি। দায় বৃদ্ধি ঠিক আছে, রাজস্ব হ্রাস না, এটা হবে না। 12 নাম্বার, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, দেখেন আমি কি বললাম, বোনাস শেয়ার আপনি ইস্যু করা মানে কি? আমি আপনাকে কি বললাম, আপনি যতগুলো শেয়ার আছে হোক বোনাস শেয়ার ইস্যু যত শেয়ার, আপনি যত শেয়ার গুলোকে আপনি ইস্যু করবেন, আপনি কোন শেয়ার দেখার দরকার নাই। শেয়ার ইস্যু, ইস্যু মানে কি? বিক্রয় করা। আপনি যতগুলো শেয়ারই আপনি বিক্রি করবেন আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বলছে বোনাস শেয়ার ইস্যু করছেন, কি করছেন? বোনাস শেয়ার। তো বোনাস শেয়ার ইস্যু করছেন মানে কি? আপনি লভ্যাংশ দিছেন, আপনি লভ্যাংশটাকে বোনাস শেয়ারে দিছেন। লভ্যাংশ, তো লভ্যাংশ প্রদান করছেন আপনি। তো লভ্যাংশ মানুষ প্রদান করে কই থেকে? আপনি লভ্যাংশ প্রদান করে হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে। মনে রাখতে হবে, যেই কোনো ধরনের লভ্যাংশ আপনি কই থেকে প্রদান করবেন? আপনি প্রদান করবেন হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে। তো আপনি যখন লভ্যাংশ প্রদান করছেন, আপনার মালিকানা সত্ত্ব একবার কমে গেছে। কিন্তু আপনি আবার ওই শেয়ারটাকে ইস্যু করছেন। ইস্যু, ইস্যু মানে কি? বৃদ্ধি পাওয়া। আবার কি পাইছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। একবার বৃদ্ধি পাইছে, একবার হ্রাস পাইছে। তার মানে কি? অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। ক্লিয়ার কথা? অপরিবর্তনীয়। হোপফুলি ক্লিয়ার। ওকে আনসার করেন। কি বলছে? নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবে না? সবাই আনসার করেন। কি বলছে? নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা সত্ত্ব, এই যে এটা আনসার করেন। কি বলছে? যে মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। কি বলছে? যে একটি কোম্পানির মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। অর্থাৎ কি হবে না? যে মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। সবাই আনসার করেন তো, যে নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবে না? ঠিক আছে। এই দেখেন প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ কি? অবশ্যই মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে। অবশ্যই কি হবে? পরিবর্তন হবে। এরপরে দেখেন কি বলছে? বোনাস শেয়ার বিতরণ। কি বলছে? বোনাস শেয়ার বিতরণ। ইয়েস, দিস ইজ দ্য আনসার। এই যে বোনাস শেয়ার বিতরণ, আমরা জানি বোনাস শেয়ার, কি বললাম? বোনাস শেয়ার।
আপনি যখন বোনাস শেয়ারকে বিতরণ করবেন, বোনাস শেয়ার, তার মানে অবশ্যই কি হবে? একবার বৃদ্ধি পাবে, একবার বৃদ্ধি পাবে, একবার হ্রাস পাবে। ইয়েস, এটাই হচ্ছে আমার আনসার। এটাই কি হচ্ছে আমার আনসার, যে বোনাস শেয়ারকে বিতরণ করা। কাকে বিতরণ করা? বোনাস শেয়ার বিতরণ। এর মাধ্যমে আপনার কি হবে? মালিকানা সত্ত্ব কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? এই যে লভ্যাংশ প্রদান, আপনি লভ্যাংশ কই থেকে দিবেন? লভ্যাংশ দিবেন হচ্ছেন আপনি আপনার মালিকানা সত্ত্ব থেকে। অবশ্যই পরিবর্তন হচ্ছে। এরপর আপনি কি বললাম? রাইট শেয়ার। রাইট শেয়ার মানে কি? অবশ্যই আপনি কি? মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে। বুঝা গেছে? বলেন তো, এই যে এটা আনসার করেন, এটা আনসার করেন। 17, দ্বারে সেবা প্রদান করলে। কাকে? দ্বারে, অর্থাৎ সেবা প্রদান করলে। মনে রাখতে হবে, যদি আপনি সেবা প্রদান করেন, কি সেবা প্রদান? সেবা প্রদান। যদি আপনি সেবা প্রদান, সেবা প্রদান হচ্ছে আপনার জন্য আয়। কি বললাম? যদি আপনি কাউকে সেবা প্রদান করেন, আপনার আয় বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আপনার হচ্ছে আয় বৃদ্ধি পাবে। কি করছেন? দাঁড়ে করছেন, দাঁড়ে। দাঁড়ে মানে কি? বাকিতে সেবা দিছেন। বাকিতে সেবা দিলে আপনার দেনাদার, বাকিতে সেবা দিলে আপনার দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। দেনাদার অথবা কি? দেনাদার অথবা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। বুঝছেন? দেনাদার অথবা কি? প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। নগদ প্রশ্নই আসে না। আমি করছি বাকিতে। নগদ প্রশ্নই আসে না। প্রাপ্য বিল, ইয়েস, প্রাপ্য বিল এবং মালিকের পুঁজি। পুঁজি মানে কি? পুঁজি মানে হচ্ছে মূলধন। পুঁজি মানে কি? পুঁজি মানে হচ্ছে মূলধন। তো আয় বৃদ্ধি পাইলে, আয় বৃদ্ধি পাইলে কি মূলধন বৃদ্ধি পায় না? ইয়েস, দিস ইজ দ্য আনসার। পদেয় বিল বাড়ে না, এটা আমার আনসার হবে না। এটা আনসার হবে না। আনসার হবে কোনটা? যে প্রাপ্য বিল বৃদ্ধি, প্রাপ্য বিল এবং মালিকের পুঁজি উভয় বাড়ে। প্রাপ্য বিল এবং মালিকের পুঁজি উভয় বাড়ে। ক্লিয়ার কথা? ওকে, এটা দেখেন কি বলছে, নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? কি বলছে? নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? মনে রাখবেন, নির্বাচন, এটা অবশ্যই ধাপ। এই নির্বাচন, অথবা এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে শনাক্তকরণ। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে শনাক্তকরণ, এটা অবশ্যই ধাপ। লিপিবদ্ধকরণ, এর আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে রেকর্ডিং, এটা অবশ্যই ধাপ। বোঝা গেল? এরপরে মনে রাখতে হবে যাচাইকরণ। এই যাচাইকরণ, হিসাব বিজ্ঞান বলেন, হিসাব চক্র বলেন, কোনোটিরই ধাপ নয়, ধাপ নয়। মনে রাখবেন, এই যাচাইকরণ, এই যাচাইকরণ আপনি হিসাব বিজ্ঞান বলেন অথবা হিসাব চক্র বলেন, কোনোটিরই ধাপ নয়, কোনোটিরই ধাপ নয়। বোঝা গেছে? এই শ্রেণীকরণ মানে হচ্ছে খতিয়ান। শ্রেণীকরণ মানে কি? শ্রেণীকরণ মানে হচ্ছে খতিয়ান। বোঝা গেল? পরিবেশন, পরিবেশন মানে হচ্ছে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহ অথবা যোগাযোগ। তথ্য সরবরাহ অথবা কি? অথবা হচ্ছে যোগাযোগ, অথবা কি? যোগাযোগ। এই পরিবেশন, মনে রাখবেন, পরিবেশনের আরেকটি নাম কি? পরিবেশনের আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। এই যে সাবিকুন নাহার, পরিবেশন, পরিবেশনের আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। যোগাযোগ ধাপ না? এই যে কি বলেন, যোগাযোগ ধাপ না? ধাপ না, অবশ্যই ধাপ। যোগাযোগ, পরিবেশন, এর আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। মনে রাখতে হবে যাচাইকরণ, যাচাইকরণ হিসাব বিজ্ঞান বলেন, হিসাব চক্র বলেন, কোনোটিরই ধাপ নয়, কোনোটিরই ধাপ নয়। সরকার বিশ্বজিৎ ভুল করলেন। পরিবেশন, পরিবেশন এর মানে কি? এর মানে হচ্ছে যোগাযোগ। এর মানে কি? এর মানে হচ্ছে যোগাযোগ। পরিবেশন, পরিবেশনের মানে হচ্ছে যোগাযোগ। বুঝতে পারছেন? পরিবেশন এর আরেকটি নাম যোগাযোগ। সৌরভী আক্তার, সরকার বিশ্বজিৎ, সাবিকুন নাহার, ক্লিয়ার? পরিবেশন এর আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। বুঝতে পারছেন? এই যে পরিবেশন, আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। পরিবেশনের আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। ওকে, অথবা তথ্য সরবরাহ করা। তার মানে যাচাইকরণ ধাপ নয়। ওকে, 19 নাম্বার আনসার করেন। কি বলছে? 19 নাম্বারটা আনসার করেন। 19 নাম্বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, রাবির প্রশ্ন। ঠিক আছে, রাবির প্রশ্ন। এইগুলা শুধুমাত্র রাবি ডাবিতে আসে নাই, এগুলা কুমিল্লা ইউনিভার্সিটিতে বলেন সকল বিশ্ববিদ্যালয়ে আসছে, কিন্তু আমি উঠাই নাই আর কি। কোন সালে আসছে এগুলা উঠাই নাই। দেখেন কি বলছে, একটি লেনদেন, একটি লেনদেন মোট সম্পত্তি, কি বলছে? মোট সম্পত্তি ও মোট দায় উভয় 10,000 টাকা হ্রাস করে। কি করে? 10,000 টাকা হ্রাস করে। বলছে এই লেনদেনটি হতে পারে, মানে এই লেনদেনটি কোন লেনদেন হইতে পারে? বোঝা গেছে? একটি লেনদেন মোট সম্পত্তি ও মোট দায়,
উভয় কি করে 10,000 টাকা হ্রাস করে। এই লেনদেনটি হতে পারে। ক নাম্বার দেখেন কি বলছে 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ। আচ্ছা, আপনি যদি ব্যাংকের ঋণ পরিশোধ করেন কি করেন, যদি আপনি ব্যাংকের ঋণ পরিশোধ করেন, বলেন তো কি দিয়ে পরিশোধ করবেন? টাকা দিয়ে পরিশোধ করবেন না টাকা? টাকা লাগবে না। তার মানে কি আপনার নগদ নামক সম্পদ কি পাবে? হ্রাস পাবে। নগদ কি? নগদ 10,000 টাকা আপনার কি? হ্রাস পাবে। কারণ আপনি ব্যাংকে টাকা পরিশোধ করছেন কি দিয়ে? টাকা দিয়ে করছেন। কি দিয়ে করছেন? টাকা দিয়ে করছেন। ক্লিয়ার? এরপরে দেখেন এরপরে দেখেন ব্যাংক ঋণ কি আপনার জন্য দায় না? তাহলে আপনার কি হচ্ছে? আপনার দায়। আপনার দায়ও কি হচ্ছে? 10,000 টাকা হ্রাস পাচ্ছে। তার মানে আনসার হবে ক। এই যে ক নাম্বারের মাধ্যমে কি হচ্ছে? আপনার নগদ হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে। ক্লিয়ার আমার কথা? নগদও হ্রাস পাচ্ছে। এমডি ইব্রাহিম এমডি ইব্রাহিম ভুল করলেন। অন্তিমা জাহান অর্পা ভুল করলেন। ঠিক আছে? কি বলছে? একটি লেনদেন মোট সম্পত্তি ও দায় ঠিক আছে কি বলছে 10,000 টাকা হ্রাস করে মানে কমাই ফেলে বুঝা গেছে আমার কথা কমাই ফেলে তাহলে দেখেন তো আপনি কি করছেন আপনি এই যে 10,000 টাকা আপনি কি করছেন ব্যাংক ঋণ তো ব্যাংক ঋণ কি বলেন তো ব্যাংক ঋণ হচ্ছে আমার জন্য দায় তো আপনি যদি দায় পরিশোধ করেন টাকা লাগবে না টাকা তো টাকা রাখবে টাকা আমার জন্য সম্পদ হ্রাস পাচ্ছে আর দায় কি দায় হ্রাস পাচ্ছে বাকিতে পণ্য ক্রয় করলে কি হবে আপনার মালিকানা সত্ত্ব এটা তো আমার আনসার হবেই না খেয়াল করেন পাওনাদারের নিকট হতে 10,000 টাকা নগদ পাওয়া গেল আপনি নগদ টাকা পাইছেন তার মানে কি এই যে নগদ নামক সম্পদ বৃদ্ধি পাইছে কিন্তু আমাকে কি বলছে আমাকে বলছে সম্পদ হ্রাস কিন্তু এটার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাইছে হবে না নগদে 10,000 টাকা প্রিন্টার করে না এটাও আমার আনসার হবে না এটাও আমার কি আনসার হবে না এটাও আমার কি আনসার হবে না ওকে নগদে 10,000 টাকার মূল্যের প্রিন্টার ক্রয় মানে সম্পদ বৃদ্ধি প্রিন্টার ক্রয় মানে কি সম্পদ বৃদ্ধি পাইছে না একবার সম্পদ বৃদ্ধি পাইছে আবার সম্পদ হ্রাস পাইছে তার মানে অপরিবর্তনীয় সম্পদ বুঝা গেছে ওকে আনসার করেন তো ব্যাংকে জমাকৃত এই যে খেয়াল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথায় আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বলছে ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেক ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে প্রত্যাখ্যাত হয়ে কি ফেরত আসে ভাই খুব সহজ করে মনোযোগ সহকারে দেখেন ব্যাংকে জমাকৃত মনে রাখবেন ব্যাংকে টাকা জমা দেয় হচ্ছে দেনাদার মনে রাখবেন ব্যাংকে জমা দেয় কে ব্যাংকে জমা দেয় হচ্ছে দেনাদার কে দেয় দেনাদার বুঝা গেছে অর্থাৎ ব্যাংকে হচ্ছে আপনার কি ব্যাংকে জমা দেয় কে বলেন তো ব্যাংকে জমা দেয় হচ্ছে আপনার দেনাদার ঠিক আছে যখন দেনাদার আপনাকে ব্যাংকে 10,000 টাকা জমা দিছে যখন দেনাদার আপনাকে 10,000 টাকা ব্যাংকে টাকা জমা দিছে আপনার কি হয়েছে আপনার দেনাদার হ্রাস পাইছে দেনাদার কি হয়েছে দেনাদার আপনার হ্রাস পাইছে বুঝা গেছে দেনাদার কি হয়েছে হ্রাস পাইছে এমনকি চেক ব্যাংকে দিছে কই দিছে ব্যাংকে দিছে তো ব্যাংকে দেওয়ার মাধ্যমে কি হইছে ব্যাংকে দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনার দায় কি হইছে আপনার হ্রাস বৃদ্ধি পাইছে কি হইছে হ্রাস অর্থাৎ হ্রাস পাই গেছে ঠিক আছে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু চেক কি হইছে চেক আমার প্রত্যাখ্যাত হইছে চেক কি হইছে চেক আমার প্রত্যাখ্যাত হইছে মানে বাদ গেছে তো বাদ গেলে কি হয় বলুন তো বাদ গেলে হচ্ছে আমার এই যে খেয়াল করেন সম্পদ কি হবে দেনাদার একবার কি হইছে একবার দেনাদার হ্রাস পাইছে না যখন আমার চেক জমা দিছে কিন্তু চেক যখন আপনার হ্রাস পেয়ে গেছে মানে চেক যখন প্রত্যাখ্যাত হয়ে গেছে তখন আমার সম্পদ কি আবার বৃদ্ধি পাইছে ও হ্রাস পাইছে আবার কি বৃদ্ধি পাইছে ও কি হ্রাস পাইছে বুঝা গেছে কথা একবার সম্পদ বৃদ্ধি পাইছে আবার কি সম্পদ হ্রাস পেয়ে গেছে অর্থাৎ ব্যাংকে জমা দেয় কে মনে রাখবেন ব্যাংকে টাকা জমা দেয় হচ্ছে দেনাদার কে দেয় দেনাদার তো ভালো কথা দেনাদার ব্যাংকে জমা দিছে কিন্তু প্রত্যাখ্যাত হয়ে গেছে মানে চেক সে আবার নিয়ে গেছে আবার নিয়ে যাওয়া মানে কি দেনাদার আবার বৃদ্ধি পাইছে দেনাদার কি আবার বৃদ্ধি পাইছে এই যেটাই বলছে সম্পদ বৃদ্ধি ও হ্রাস পাবে
খেয়াল করেন চবির প্রশ্ন কোথায় আসছে, আবার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি বলছে, 10,000 টাকার সেবা প্রদান করলে, মনে রাখবেন যখন আপনি সেবা প্রদান করবেন কি করবেন, সেবা প্রদান করবেন, তখন আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, কি পাবে, যখন আপনি সেবা প্রদান করবেন আপনার মালিকানা সত্ত্ব, এই যে মালিকানা সত্ত্ব আপনার বৃদ্ধি পাবে, ক্লিয়ার, বৃদ্ধি পাবে। ঠিক আছে, নগদে পাওয়া গেল অবশিষ্ট বকেয়া রইল, তাহলে নগদ বৃদ্ধি পাবে, কিভাবে, আপনার নগদ বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি পাবে, এরপরে কি, যেহেতু আপনার কি বকেয়া আছে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, কিভাবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার সম্পদ কি বৃদ্ধি পাবে, বুঝেন ভালো কথা, 10,000 টাকা সেবা প্রদান করলেন মানে আয় হইছে, আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ভালো কথা, 7,000 টাকা নগদে পাইছেন, নগদ টাকা পাইছেন, তার মানে নগদ নামক সম্পদ বৃদ্ধি পাইছে, তাও ভালো কথা, সমস্যা নাই। এরপরে অবশিষ্ট অংশ বকেয়া রইল, মানে আপনি এখনো টাকা পান, টাকা পাইলে কি হয়, টাকা পাইলে আপনার কি হয়, সম্পদ বৃদ্ধি, তাহলে সম্পদ বৃদ্ধি, দেখেন দায় বৃদ্ধি প্রশ্নই আসে না, সম্পদ বৃদ্ধি ব্যয় হ্রাস এটাও হবে না, সম্পদ বৃদ্ধি দায় হ্রাস এটাও হবে না, এই যে সম্পদ বৃদ্ধি, ইয়েস সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, ইয়েস মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আনসার হচ্ছে গ, আনসার কোনটা, আনসার হচ্ছে গ। 21 নাম্বার উমো কেন হয়, উ নাম্বার হয়, আনসার হবে ঘ, গ, সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি, কি বললাম, সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি, বুঝা গেছে, সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এরপরে, এরপরে সবাই আনসার করেন তো ঝটপট, অবচয়ের কি বললাম, অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরে, প্রথম বছরে সবচেয়ে অবচয় সবচেয়ে কম দেখাবে, অবচয় কম, প্রথম বছরে অবচয় কম কোন পদ্ধতি, প্রথম বছরে অবচয় কম কোন পদ্ধতি, আমরা জানি অবচয় কম সরল রৈখিক পদ্ধতি, অবচয় কম কোন পদ্ধতি, আমরা জানি অবচয় কম, আমরা জানি অবচয় কম কোন পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, কোন পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, বুঝা গেছে। আচ্ছা, অবচয় কম মনে রাখতে হবে, অবচয় হচ্ছে একটা ব্যয় হিসাব, অবচয় কি হিসাব, অবচয় হচ্ছে ব্যয় হিসাব, অবচয় কম তার মানে ব্যয় কম, অবচয় কম তার মানে কি, ব্যয় কম, মনে রাখতে হবে, ব্যয় কম মানে কি, ব্যয় কম মানে হচ্ছে আয় বেশি, ব্যয় কম মানে কি, ব্যয় কম মানে হচ্ছে আয় বেশি, আয় বেশি মানে কি, আয় বেশি মানে হচ্ছে মূলধন বেশি, আয় বেশি মানে কি, আয় বেশি মানে হচ্ছে মূলধন বেশি। আচ্ছা, মূলধন বেশি, মূলধন বেশি মানে কি, মানে আয় বেশি, মনে রাখতে হবে আয় যত বেশি আয়কর তত বেশি, আয় যত বেশি আয়কর তত বেশি, এই সবগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, পারতে হবে, ঠিক আছে, এই সবগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, পারা লাগবে। অবচয় কম সরল রৈখিক পদ্ধতি, ব্যয় কম, অবচয় কম মানে কি, ব্যয় কম, ব্যয় কম মানে কি, আয় বেশি, আয় বেশি মানে কি মূলধন বেশি, মূলধন বেশি মানে কি আয়কর বেশি, ঠিক আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর আয়কর সবচেয়ে বেশি দেখাবে, আয়কর বেশি দেখাবে কোন পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, দিস ইজ দ্য আনসার, সরল রৈখিক পদ্ধতি। এই যে আনসার করেন, ঠিক আছে, লাভ ক্ষতি ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাভ ক্ষতির প্রশ্ন আনসার করেন, লাভ ক্ষতি, ঠিক আছে, লাভ ক্ষতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কত টাকা লাভ বা ক্ষতি হবে, কত টাকা লাভ বা ক্ষতি হবে, মনে রাখতে হবে, লাভ বা ক্ষতি আপনাকে বের করতে হলে প্রথম কাজ কি, বলেন তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাকে বই মূল্য বের করতে হবে, কি বের করতে হবে, সরি পুঞ্জীবিত অবচয় বের করতে হবে, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাকে পুঞ্জীভূত অবচয় বের করতে হবে, প্রথম কাজ কি আমাকে পুঞ্জীবিত অবচয় বের করতে হবে, পুঞ্জীবিত অবচয় মানে কি, সকল বছরের অবচয়ের যোগফল, সকল বছরের অবচয়ের যোগফল, ওকে। তাহলে দেখেন তো, দেখেন তো কি বলছে, এত টাকা সরঞ্জাম ক্রয় করে 10 বছর আয়ুষ্কাল, এখানে কি, এখানে বার্ষিক অবচয় দেওয়া নাই, কি দেওয়া নাই, এখানে বার্ষিক অবচয় দেওয়া নাই, আমাদেরকে বার্ষিক অবচয় বের করতে হবে, কি বের করতে হবে, আমাদেরকে বার্ষিক অবচয় বের করতে হবে, তো করেন, বের করেন, কিভাবে বের করে শিখাইছিলাম, 5 লক্ষ, বসান 5 লক্ষ থেকে আপনাকে মাইনাস করতে হবে কি ভগ্নাবশেষ মূল্য, মাইনাস করতে হয়, তাহলে লিখেন, একবারে লিখি 4,50,000,
একবারেই লিখি, ঠিক আছে, একবারেই লিখি 4,50,000 কত, 4,50,000, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সম্পদের 4,50,000। এরপরে দেখেন তো কি দেওয়া আছে, 10, কত দেওয়া আছে, 10, তাহলে ম্যানেজ করেন কত হয়। দেখেন তো কত হয়, 45,000 কত হয়, এই যে 1 শূন্য 1 শূন্য কাটা, তাহলে কত হয় 45,000, কত হয় 45,000, মনে রাখতে হবে এই 45,000 হচ্ছে আমার 1 বছরের অবচয়, কয় বছরের অবচয়, 1 বছরের অবচয়। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে 4 বছরের অবচয়, কোন পদ্ধতি, সরল রেখিক। আমরা জানি সরল রেখিকে প্রত্যেক বছর অবচয় সমান হয়, তাহলে 4 বছর না, তাহলে হচ্ছে 45,000 ইন্টু 4, তাহলে কত হয় 1,80,000, কত হয় 1,80,000। এই 1,80,000 হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়, কি অবচয়, পুঞ্জীভূত অবচয়। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাকে বই মূল্য নির্ণয় করতে হয়, কি করতে হয়, এরপরের কাজ হচ্ছে আমাকে বই মূল্য নির্ণয় করতে হয়। মনে রাখবেন বই মূল্য নির্ণয় করে কিভাবে, ক্রয় মূল্য, বই মূল্য নির্ণয় করে কিভাবে, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। দেখেন তো ক্রয় মূল্য দেওয়া আছে 5 লক্ষ, কত দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 5 লক্ষ, মাইনাস পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 1,80,000, এটাকে মাইনাস করেন 1,80,000, কত হয়, 5 লক্ষ থেকে 1,80,000 গেলে কত হয়, 3,20,000, কত হয় 3,20,000। এই 3,20,000 হচ্ছে আমার বই মূল্য, কি মূল্য, বই মূল্য। এরপর আমাকে লাভ ক্ষতি বের করতে হয়, কি করতে হয়, লাভ ক্ষতি বের করতে হয়। লাভ ক্ষতি বের করার সূত্র কি, বিক্রয় মাইনাস বই মূল্য। বিক্রয় দেওয়া আছে 2,50,000, কত দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে 2,50,000, মাইনাস বই মূল্য দেওয়া আছে 3,20,000, কত 3,20,000। দেখেন তো উত্তর হয় কত, -70, কত হয়, -70। এই যে মাইনাস, মাইনাস মানে কিন্তু ক্ষতি, তাহলে ক্ষতি 70,000, ক্ষতি কত, ক্ষতি হচ্ছে আমার 70,000। হোপফুলি বুঝাইতে পারছি, ক্ষতি কত, ক্ষতি হচ্ছে আমার 70,000, ক্ষতি কত, ক্ষতি হচ্ছে আমার 70,000। ঠিক আছে, এরপরে দেখেন কি বলছে, অবচয় দার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না, মানে সময় লাগে না, মনে রাখতে হবে সময় লাগে না কোন পদ্ধতি, সময় লাগে না কোন পদ্ধতি, আমরা জানি উৎপাদন একক পদ্ধতি। কোন পদ্ধতি, বলছে অবচয় দার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর লাগে না, মানে আয়ুষ্কাল, মানে কি বললাম, আয়ুষ্কাল, মনে রাখতে হবে আয়ুষ্কালের প্রয়োজন নেই, কি বলে, যদি বলে আয়ুষ্কালের প্রয়োজন নেই, তাহলে আনসার হবে কোনটা, উৎপাদন একক পদ্ধতি। কোন পদ্ধতি, উৎপাদন, হ্যাঁ, বই মূল্য বেশি, মনে রাখতে হবে অন্তিমা জাহান অর্পা, অর্থাৎ মাইনাস আসছে, কি আসছে, মাইনাস, মাইনাস মানে কি, ক্ষতি না, মাইনাস আসছে, একটা মাইনাস ফিগার আসছে, তার মানে ক্ষতি হয়েছে, এটাই এটাই মনে রাখবেন। ঠিক আছে, উৎপাদন একক পদ্ধতি। এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য, ক্রমহ্রাসমান, মনে রাখতে হবে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান পদ্ধতিতে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে কি লাগে না বলেন, ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমার ভগ্নাবশেষ মূল্য লাগে না, কি লাগে না, ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য লাগে না। ইম্পর্টেন্ট কথা, যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য লাগে না। ঠিক আছে, অবচয় হার বাধ্যতামূলক, অবচয় হার কি, অবচয় হার বাধ্যতামূলক, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার বাধ্যতামূলক, অবচয় হার কি, বাধ্যতামূলক। কি বলছে, আমাকে বলছে যে অবচয় দার্যের কোন পদ্ধতি সময় লাগে না, আমরা জানি উৎপাদন একক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, কোন পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি। ওকে, এরপরে কি বলছে, অবচয়ের জন্য, আনসার করেন, অবচয়ের জন্য সমন্বয়, সমন্বয় মানে কি, সমন্বয় মানে জাবেদা, সমন্বয় মানে কি, সমন্বয় মানে জাবেদা। কি বলছে, অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে, মনে রাখবেন অবচয়, এই অবচয়টা হচ্ছে ব্যয়, অবচয় কি, অবচয়টা হচ্ছে আমার জন্য ব্যয়। সমন্বয় করা মানে কি, আপনি সমন্বয় করা মানে কি, অবচয়কে ধরা, যদি আপনি অবচয় ধরেন, যদি আপনি অবচয়কে ধরেন,
তার মানে আপনার ব্যয় বেশি হবে। কি হবে? আপনার ব্যয় বেশি হবে। কিন্তু কি বলছে? সমন্বয় করে নাই। তার মানে আপনি অবচয়কে ধরেন নাই। আপনি অবচয়কে ধরেন নাই। ধরেন নাই মানে কি? অবচয় হয় নাই। তো অবচয় ব্যয় হিসাব। তার মানে ব্যয় কম। কি আছে? ব্যয় কম। ইয়েস। তাহলে দেখ সম্পত্তি কম। না। মালিকানা সত্ত্ব কম। না হবে না। ব্যয় কম। ইয়েস, দিস ইজ দ্য আনসার। মালিকানা সত্ত্ব বেশি হবে। কি হবে? মালিকানা সত্ত্ব বেশি হবে। যেহেতু কি ইয়া কম, ব্যয় কম দেখাবে। কি দেখাবে? ব্যয় কম দেখাবে। বুঝছেন? সমন্বয় মানে কি? সমন্বয় মানে অবচয়কে ধরা। অবচয়কে ধরবেন আপনি। বুঝা গেছে? সমন্বয় মানে হচ্ছে আপনি অবচয়কে ধরবেন। ক্লিয়ার কথা? ওকে। দেখেন কি বলছে? ক্রমহ্রাসকৃত পদ্ধতি মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত টাকা? কি বলছে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত টাকা? ঠিক আছে? আমরা জানি কি? আমরা জানি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার বাধ্যতামূলক। অবচয় হার লাগবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাকে অবচয় হার বের করতে হবে। অবচয় হারকে বের করতে হবে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে 200 ভাগ আয়ুষ্কাল। তো আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। কত বছর? 4 বছর। তো ভাগ করেন 50। 4 50 এ 200, 50%। এই 50% কি? এই 50%, আরে 25, রিপিট अगेन 25 ভাইয়া। আচ্ছা ঠিক আছে, রিপিট अगेन 25 ভাইয়া, ঠিক আছে। এই ইংরেজিতে আমি শিখতে পারলাম না এতদিনও। এই একটু, এই সবাই একটু বাংলায় বললেন তো, আমি ইংরেজি পারি না। আরে ভাই আমি তো জানি। ঠিক আছে, একটু বাংলায় বললেন, আমি ইংরেজি পারি না, ইংরেজি বুঝি না, ইংরেজি কেমন সেটাও জানি না। একটু বাংলায় বললেন কেমন, আমার জন্য সুবিধা হয়। ঠিক আছে, একটু বাংলায় কমেন্ট করেন, ঠিক আছে, আমি আসলে ইংরেজি পারি না। কি বলতাম? সমন্বয়, সমন্বয়, অবচয়ের সমন্বয়। সমন্বয় মানে কি বুঝতে হবে? সমন্বয় মানে কি? এই যে সমন্বয় মানে হচ্ছে আপনি অবচয়কে ধরছেন। সমন্বয় মানে কি? সমন্বয় মানে অবচয়কে ধরা, ধরা। তাহলে আপনি অবচয় যদি ধরেন মানে সমন্বয় করেন, তাহলে অবচয় ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পাবে। সহজ কথা, ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু কি বলছে? সমন্বয় না করা। সমন্বয় না করা মানে আপনি অবচয়কে ধরেন নাই, সমন্বয় করেন নাই, ধরেন নাই। তো ধরলে বৃদ্ধি পায়। আর যদি না ধরেন, না ধরে তার মানে কি? কমবে না? ব্যয় কম। এই যে ব্যয় কম, ব্যয় কম, ঠিক আছে, এটাই তো, ব্যয় কম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন, এটা হচ্ছে কি আমার অবচয় হার। আমরা 26 নাম্বারে চলে আসি। অবচয় হার আমাকে লাগবে। এরপরে কি? প্রথম বছর মনে রাখতে হবে। আমাদের কি লাগে না? অবশিষ্ট মূল্য, এটা লাগে না। আমাদের ক্রমহ্রাসমান মূল্যতে লাগে না। ওকে, তাহলে দেখেন 5 লক্ষ। কত? 5 লক্ষ। এই যে পরিবহন খরচ, সংস্থাপন খরচ যোগ করতে হয়। কোন নীতি? আমাদের ক্রয় মূল্য নীতি। তাহলে 5 লক্ষ 70 কত হয়? সব যোগ করলে কত হয়? আমি একবারে লিখতেছি। 5 লক্ষ 70 কত? 5 লক্ষ 70 ইন্টু কত? 50%। কাটাকাটি করেন, তাহলে কত? এই যে এটাকে গুণ দেন, 5 লক্ষ 70 এর 50% কত হয়? 5 লক্ষ 70 এর কত হয় 50%? 5 লক্ষ 70 ইন্টু কত? 50%। 2 লক্ষ 85 কত হয়? আরে কত হয়? 2 লক্ষ 85। এই যে 2,85,000, এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার 1 বছরের অবচয়। 1 বছরের অবচয়। মনে রাখতে হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে, ঠিক আছে? প্রথম বছর অবচয় ধরার পর দ্বিতীয় বছর থেকে আপনাকে বই মূল্যের উপর অবচয় ধরতে হয়। কার উপর ধরতে হয়? বই মূল্যের উপর আপনাকে অবচয় ধরতে হয়। তো বই মূল্য বের করি। সূত্র আগেরটাই, 5,70,000 মাইনাস 2,85,000। এই যে এটা হচ্ছে আমার বই মূল্য। কত? এটা হচ্ছে আমার বই মূল্য, ঠিক আছে? 5,70,000, 5,70,000 মাইনাস কত? 2,85,000। তাহলে কত হয়? 2,85,000 হয়। কত হয়? 2 লক্ষ, 5,70,000 থেকে 2,85,000 গেলে আমার 2,85,000 হয়। কত হয়? 2,85,000। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার বই মূল্য। জাস্ট আপনি কত করবেন?
50% করে দিবেন। শূন্য শূন্য কাটা, এটাকে গুণ দেন। 2,85,000 কে গুণ দিলে হয়ে যাবে, ঠিক আছে? 2,85,000, তাহলে কত হয়? 285, 5 দিয়ে গুণ দেন। 5 5 25, হাতে থাকে 2, 5 আর 40, 2, 5 দুগুণ 10, কত হয়? 14। তাহলে 1,42,500, এটাই আমার আনসার। 1,42,500 কত হয়? 1,42,500 কত? 1,42,500। ঠিক আছে, এভাবে সলভ করবেন, ঠিক আছে? ওকে, এটা আনসার করেন। এটা আনসার করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার করেন। একটি ট্রাক একটি ট্রাক 60,000 টাকায় ক্রয় করা হয়েছিল। ব্যবহারযোগ্য সময়ের শেষে অবশিষ্ট মূল্য কি বলছে? বার্ষিক অবচয় বের করতে। কি বের করতে বলছে? বার্ষিক অবচয় বের করতে বলছে। বার্ষিক অবচয় হার বের করতে বলছে। আনসার করেন তো। আমাকে কি বলছে? আমাকে বলছে বার্ষিক অবচয় হার বের করতে, হার। ঠিক আছে, বার্ষিক অবচয় হার বের করতে। এটা সবাই আনসার করেন তো। দেখেন, আমরা জানি অবচয় হার। কি হার? আমরা জানি অবচয় হার বের করতে গেলে আমার কি লাগে? আমরা জানি অবচয় হার বের করতে হলে আমার যদি আয়ুষ্কাল থাকে, যদি আমার আয়ুষ্কাল থাকে, আমরা জানি 100%। কোন পদ্ধতি? সরল রৈখিক। 100% ভাগ আয়ুষ্কাল, রাইট? 100% ভাগ আয়ুষ্কাল। যদি আমার কি থাকে? পরীক্ষায় আয়ুষ্কাল দেওয়া থাকে, আমরা এইভাবে হচ্ছে আমরা অবচয় হার বের করি। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ, এইখানে কি এইখানে কি কোথাও আয়ুষ্কাল দেওয়া আছে? এইখানে কিন্তু কোথাও কি নাই? এইখানে কিন্তু কোথাও আয়ুষ্কাল দেওয়া নাই। যদি আয়ুষ্কাল দেওয়া না থাকে, যদি দেখেন পরীক্ষায় আয়ুষ্কাল দেওয়া নাই, দেখেন যদি আয়ুষ্কাল না থাকে, তখন একটা সূত্র আছে। যদি পরীক্ষায় আয়ুষ্কাল না থাকে, যদি প্রশ্নে আয়ুষ্কাল না থাকে, তখন সূত্র হচ্ছে বার্ষিক অবচয়। সূত্র কি? সূত্র হচ্ছে বার্ষিক অবচয়, আর হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আর কি? আর হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইনটু হার বলছে না, তার মানে 100 দিয়ে আপনাকে গুণ করতে হবে। তাহলে দেখেন তো, এইখানে তারা খুব সুন্দর করে দিয়ে দিছে মাসিক অবচয়। কত দিছে? মাসিক অবচয় 1,000 টাকা। তার মানে কি এক মাসের অবচয় 1,000 টাকা। তার মানে কি বার্ষিক মানে কি 12 মাস। তার মানে বার্ষিক অবচয় কত? বার্ষিক অবচয় হচ্ছে আমার 12,000 টাকা। কত? 12,000 টাকা। আমরা জানি কি অবচয়যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করে? এই যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষকে বাদ দিলে হয়। 60 থেকে 12 গেলে হচ্ছে 48। কত? 60 থেকে 12 গেলে হচ্ছে 48 ইনটু 100। কত? 100। তাহলে দেখেন তো, এই যে 1 2 3, 1 2 3, তাহলে 4 12 কত? 4 12 হচ্ছে 48। 4 25 হচ্ছে 100। তার মানে 25%। কত পার্সেন্ট? 25%। দিস ইজ দ্য আনসার। 25%। 15% হবে? সাব্বির খান, 15% হবে আনসার? 25% হবে। 25, 25, নট 15। 25%। আয়ুষ্কাল না থাকলে, আই রিপিট, যদি আয়ুষ্কাল না থাকে তাহলে কি করতে হবে? উপরে হবে বার্ষিক অবচয়। উপরে কি হবে? উপরে হবে বার্ষিক অবচয়, নিচে হবে অবচয়যোগ্য মূল্য। তো এই বার্ষিক অবচয় বের করে কিভাবে? এই যে মাসিক অবচয় দেওয়া আছে, মাসিক দেওয়া আছে 1,000 টাকা। তার মানে বার্ষিক বের করতে পারবো। বার্ষিক কত? বার্ষিক হচ্ছে 12,000 টাকা, লিখলাম। অবচয়যোগ্য মূল্য আমরা জানি সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য দেওয়া আছে 60, আর দেওয়া আছে 12, তার মানে কত? 48। এই যে 48 বসাইলাম। হার মানে কি? 100। হার মানে কি? 100। 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 দিয়ে গুণ করলাম। তাহলে 3 শূন্য 3 শূন্য কাটা, 4 12 48, 4 25 100। আনসার হচ্ছে 25%। কত পার্সেন্ট? 25%। ওকে, দেখেন যন্ত্রপাতির জের, এই প্রশ্নটা আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্ন।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যন্ত্রপাতির জের। কার জের? যন্ত্রপাতির জের। মনে রাখবেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে যন্ত্রপাতির জের তার মানে কি? সমাপনী জের। কি জের? সমাপনী জের। কি জের? আমাদের হচ্ছে সমাপনী জের। কি জের? সমাপনী জের। ওকে, সমাপনী জের মনে রাখতে হবে। সমাপনী জের, সমাপনী জের বের করতে হলে আপনার কি লাগবে? একটা ফরম্যাট মনে রাখবেন, এই যে প্রারম্ভিক জের। কি জের? প্রারম্ভিক জের। দেওয়া আছে কত? প্রারম্ভিক জের জানুয়ারি ১, তার মানে প্রারম্ভিক। জানুয়ারি ১ মানে কি? প্রারম্ভিক। দেওয়া আছে কত? ৮০,০০০। লিখেন ৮০,০০০। এরপরে বছরের মাঝামাঝি ক্রয়, এটাকে আপনি যোগ করবেন। যোগ ক্রয়, যোগ ক্রয় মানে আপনি ওই বছরে আর কোনো ক্রয় করছেন কিনা। দেখেন তো, বছরে ৪০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করছেন, ক্রয়। তার মানে এটাকে আপনি যোগ করেন কত? ৪০,০০০। কত? ৪০,০০০ টাকা। মনে রাখতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? মাইনাস বিক্রয়, মাইনাস মাইনাস বিক্রয়। এই যে মনে রাখবেন এইখানে কথা আছে, আপনি যে বিক্রয় করবেন এটা কোন মূল্যে বিক্রয় করবেন? মনে রাখতে হবে বিক্রয় আপনাকে ক্রয় মূল্যে করতে হবে। কোন মূল্যে করতে হবে? বিক্রয় আপনাকে ক্রয় মূল্যে করতে হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন আমি ক্রয় মূল্যে করব? মনে রাখবেন আপনাকে একটা নিয়ম পড়াইছিলাম, সেটা হচ্ছে ঐতিহাসিক মূল্যনীতি অথবা ক্রয় মূল্যনীতি। পড়াইছিলাম কি পড়াই নাই? পড়াইছি। ঐতিহাসিক মূল্যনীতি অথবা ক্রয় মূল্যনীতি আমাদেরকে একটা কথা বলছে যে ভাইয়া তুমি যত টাকা দিয়েই সম্পদ বিক্রয় করো না কেন, তুমি একটা সম্পদকে যত টাকা দিয়েই বিক্রি করো না কেন, তোমাকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। কোন মূল্যে? ক্রয় মূল্যে। তুমি যত টাকা দিয়েই সম্পদ বিক্রি করো না কেন, তোমাকে ক্রয় মূল্যে লিখতে হবে। কোন মূল্যে? ক্রয় মূল্যে লিখতে হবে। ওকে, তাহলে আমরা লিখলাম বিক্রয় করছি কত? বিক্রয় করছি হচ্ছে আমি কত? ১৩,০০০ টাকা। কিন্তু হবে কি? ক্রয় মূল্যে। কি হবে? ক্রয় মূল্যে। এই যে ক্রয় মূল্যে হবে। তার মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা। এটা মাইনাস করলে আপনি পাবেন কি? সমাপনী জের। কি পাবেন? আপনি মাইনাস করলে পাবেন হচ্ছে সমাপনী জের। ওকে, কোনো সমস্যা নাই। ৮০ আর ৪০ ১,২০,০০০। কত হয়? ১,২০,০০০ মাইনাস ২০ সমান ১,০০,০০০। কত? ১,০০,০০০। দিস ইজ দ্য আনসার। ১,০০,০০০ টাকা। এটাই আমার কি? আনসার। কেন? আমরা জানি আমাদের একটা নীতি আছে যার নাম হচ্ছে ক্রয় মূল্য নীতি। যার নাম কি? ক্রয় মূল্য নীতি। ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে ক্রয় মূল্য নীতি শিখাইছে এই কথাটা। ওকে, দেখেন কি বলছে? অবচয় নিরূপণে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে? আমরা সবাই জানি ক্রমহ্রাসমান। আমরা জানি কি? ক্রমহ্রাসমান পদ্ধতি। কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান পদ্ধতি। ভগ্নাবশেষ মূল্য লাগে না। কই আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য লাগে না। ভগ্নাবশেষ মূল্য লাগে না। ওকে, আনসার করেন ৩০। আনসার করেন ৩০ নম্বর, আনসার করেন ৩০। কই আনসার করেন। ঠিক আছে, সবাই আনসার করতে হবে তো। কই আনসার করছেন সবাই? আনসার করতে হবে। কি বলছে? বলছে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে, অবচয় ধার্য করলে অবচয় ধার্যের প্রথম বছরে নিট মুনাফা সবচেয়ে কম হবে। কি বলছে? বুঝতে হবে। নিট মুনাফা মানে মুনাফা কি হবে? সবচেয়ে কম হবে। ভাই বলেন তো, মুনাফা কম, মুনাফা কম এর মানে কি? এর মানে হচ্ছে প্রথম বছরে অবচয় বেশি, তাই না?
আমরা জানি মুনাফা এর সাথে সম্পর্ক কার? সম্পর্ক হচ্ছে ব্যয়ের। তার মানে দেখেন মুনাফা কম। তার মানে কি? তার মানে হচ্ছে অবচয় বেশি। তার মানে কি? তার মানে হচ্ছে অবচয় বেশি। তার মানে কি? অবচয় বেশি। মুনাফা কম। তার মানে কি? অবচয় বেশি। আমরা জানি কি? অবচয় ব্যয় হিসাব। আমরা জানি কি? আমরা জানি অবচয়। এই অবচয়টা হচ্ছে একটা ব্যয় হিসাব। কোন হিসাব? ব্যয় হিসাব। ভাই সুন্দর কথা। ব্যয় বেশি তো মুনাফা কম। স্বাভাবিক না? আপনার ব্যয় বেশি, মুনাফা কম। তো ব্যয় বেশি হয় কোন পদ্ধতি? আমরা জানি ব্যয় বেশি হয় ক্রমহ্রাসমান। ব্যয় বেশি কোন পদ্ধতি? ব্যয় বেশি হচ্ছে ক্রমহ্রাসমান। ইয়েস, দিস ইজ দ্যা আনসার ক্রমহ্রাসমান। এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে আপনার কি হয়? আপনার মুনাফা সবচেয়ে কম হয়। কি হয়? মুনাফা সবচেয়ে কম হয়। কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান যে পদ্ধতি। ক্রমহ্রাসমান যে পদ্ধতি। ওকে। আনসার করেন। কি বলছে? গাড়িটির ক্রয় মূল্য কত? কি বলছে? গাড়িটির ক্রয় মূল্য কত? গাড়িটির ক্রয় মূল্য। কি মূল্য? গাড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য। মনে রাখতে হবে যদি পরীক্ষায় নোট করেন, যদি পরীক্ষায় আপনি দেখেন, যদি আপনি দেখেন পরীক্ষায় ক্ষতি অথবা লাভ দেওয়া আছে, যদি আপনি দেখেন পরীক্ষায় ক্ষতি অথবা লাভ দেওয়া আছে, কি বললাম? যদি পরীক্ষায় ক্ষতি অথবা লাভ দেওয়া থাকে, চোখ বন্ধ করে আপনি বই মূল্য নির্ণয় করবেন। কি নির্ণয় করবেন? আপনি চোখ বন্ধ করে হচ্ছে আপনি বই মূল্য নির্ণয় করবেন। ক্লিয়ার? যদি আপনি দেখেন পরীক্ষায়, যদি আপনি দেখেন পরীক্ষায় কি দেওয়া আছে? পরীক্ষায় দেওয়া আছে ক্ষতি অথবা লাভ। এই জিনিসটা দেওয়া থাকে। আপনি চোখ বন্ধ করে বই মূল্য নির্ণয় করবেন। কি নির্ণয় করবেন? আপনি বই মূল্য নির্ণয় করবেন। ঠিক আছে? বই মূল্য নির্ণয় করে কিভাবে? বই মূল্য নির্ণয় করে হচ্ছে এই যে বিক্রয়, বিক্রয় প্লাস ক্ষতি, বিক্রয় প্লাস ক্ষতি একভাবে নির্ণয় করে। আবার হচ্ছে কি? আবার হচ্ছে বিক্রয় মাইনাস লাভ, বিক্রয় মাইনাস লাভ। এই যে এই দুই ভাবে হচ্ছে মেইনলি আমাদের বই মূল্য নির্ণয় করে। এই দুই ভাবে মূলত হচ্ছে আমাদের কি বই মূল্য নির্ণয় করে। কি বললাম? যদি পরীক্ষায় ক্ষতি অথবা লাভ দেওয়া থাকে, আপনার আপনি কি করবেন? আপনি বই মূল্য নির্ণয় করবেন চোখ বন্ধ করে। আপনি বই মূল্য নির্ণয় করবেন। সূত্র কি? সূত্র হচ্ছে বিক্রয়, বিক্রয় প্লাস ক্ষতি। আবার হচ্ছে কি বিক্রয় মাইনাস লাভ। অর্থাৎ ক্ষতি হইলে আপনি যোগ করবেন, আপনি লাভ হইলে কি করবেন? মাইনাস করবেন। এটা হচ্ছে সূত্র। তো এখানে ক্ষতি দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্ষতি দেওয়া আছে। তাহলে আমরা ক্ষতি সূত্রটা লিখি। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ক্ষতি। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ক্ষতি। তাহলে বিক্রয় দেওয়া আছে কত দেখেন তো? বিক্রয় দেওয়া আছে ২,২০,০০০। কত? বিক্রয় দেওয়া আছে ২,২০,০০০। লিখেন ২,২০,০০০। ক্ষতি কত দেওয়া আছে? ক্ষতি দেওয়া আছে ২০। যোগ করে দেন ক্ষতি। তো ২,২০,০০০ আর ২০ যোগ করলে কত হয়? ২,৪০,০০০। এই যে ২,৪০,০০০ এটা কি বলুন তো? এইটা হচ্ছে আমার বই মূল্য। এটা কি? এটা হচ্ছে আমার বই মূল্য। ঠিক আছে? আমার লাগবে কি? ক্রয় মূল্য। কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। ওকে। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম না? সু বলেন তো সূত্র পড়ছিলাম না? বই মূল্য। বই মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। একটা সূত্র আমরা সবসময় পড়ি না? যে বই মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। আমরা কিন্তু এই সূত্রটা সবসময় পড়ি। ঠিক আছে? বই মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। তো বই মূল্য দেওয়া আছে কত? এই যে দেখেন বই মূল্য দেওয়া আছে ২,৪০,০০০। কত দেওয়া আছে? ২,৪০,০০০। ক্রয় মূল্য দেওয়া আছে? ক্রয় মূল্য কিন্তু দেওয়া নাই। এরপরে দেখেন মাইনাস পুঞ্জীবিত অবচয়। এই যে জমাকৃত অবচয় এর আরেকটি নাম কি? পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে কত? ৮০,০০০। কত দেওয়া আছে? ৮০,০০০ টাকা। ক্লিয়ার? তাহলে এই যে -৮০ এই পাশে আসলে হয়ে যাবে +৮০। তাহলে ২,৪০,০০০ আর ৮০ যোগ করলে হচ্ছে ৩,২০,০০০। কত? ৩,২০,০০০। ইয়েস, দিস ইজ দ্যা আনসার ৩,২০,০০০। বুঝছেন আমার কথা? আনসার হবে কত? আনসার হবে হচ্ছে আমার ৩,২০,০০০। কত হবে? ৩,২০,০০০। বুঝছেন? ওকে। এই যে এই প্রশ্নটা বাড়িতে বাসায় করবেন। ঠিক আছে? এই প্রশ্নটা বাড়িতে করবেন। ঠিক আছে? সেইম প্রশ্ন, সেইম প্রশ্ন বাসায় করবেন। ঠিক আছে? সেইম প্রশ্ন বাসায় পড়াশোনা একটু বাসায় করবেন এটা প্রশ্নটা। ঠিক আছে? এই যে কি দেওয়া আছে? এখানে দেওয়া আচ্ছা আমি করাই দিই। বাছাই করার প্রয়োজন নাই, করাই দিই। দেখেন এখানে কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে। কি দেওয়া আছে? লাভ।
আমি কি বললাম? লাভ ক্ষতি দেওয়া থাকলে বই মূল্য। লাভ ক্ষতি দেওয়া থাকলে কোন মূল্য? বই মূল্য। সূত্র কি? সূত্র হচ্ছে বিক্রয়। বিক্রয় লাভ হইলে মাইনাস করতে হয়। লাভ হইলে মাইনাস করতে হয়। তো বিক্রয় কত দেওয়া আছে? 22,000। কত টাকা দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে 22,000 মাইনাস লাভ কত করছি? লাভ। লাভ হচ্ছে আমার 5 মাইনাস করে দেন 5। 22 থেকে 5 গেলে কত? 17। কত? 17। এই 17,000 কি বলুন তো? বই মূল্য। কি মূল্য? বই মূল্য। আমাকে কি বলছে? পুঞ্জীবিত অবচয় বের করতে বলছে। আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি হচ্ছে বই মূল্য। সূত্র জানি হচ্ছে বই মূল্য হচ্ছে ক্রয় মূল্য। কি বললাম? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়, তাই না? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয় সূত্র জানি আমরা। ঠিক আছে? তাহলে বই মূল্য দেওয়া আছে কত? বই মূল্য দেওয়া আছে 17। কত দেওয়া আছে? 17। আর ক্রয় মূল্য দেওয়া আছে কত? ক্রয় মূল্য দেওয়া আছে আমার 50। কত দেওয়া আছে? 50। ক্রয় মূল্য দেওয়া আছে 50। তাহলে কত দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে 50। ওকে। মাইনাস পুঞ্জীবিত অবচয় লাগবে। এই যে এই 50,000 টাকা, এই যে এই 17। দেখেন তো 50 আমি বসাইলাম। এই 17 এই পাশে আছে মাইনাস ফিগারে, প্লাস ফিগারে। এই পাশে আসলে হবে মাইনাস। কি হবে? মাইনাস। আনসার হচ্ছে 33। কত? 33,000। ইয়েস, দিস ইজ দ্য আনসার। 33,000। আনসার কত হবে? 33,000। বুঝা গেছে? 33,000। বুঝছেন কথা? আনসার কত হবে? আনসার হবে হচ্ছে আমাদের 33,000। কত হবে? 33,000 হচ্ছে আমার আনসার হবে। ক্লিয়ার কথা? আমার কথা ক্লিয়ার? এই যে একটা ফরম্যাটে করে ফেলবেন, ইনশাআল্লাহ সকল প্রশ্ন হয়ে যাবে। সকল প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে? এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা দেখেন, ঠিক আছে? এই প্রশ্নটা দেখেন। কি বলছে? মুনাফা বা ক্ষতি কত হবে? কি বলছে? মুনাফা বা ক্ষতি কত হবে? খুবই সহজ প্রশ্ন। কিন্তু কঠিন, অনেক বড় দেওয়া আছে কিন্তু খুবই সহজ উত্তর। কি বলছে? মুনাফা বা ক্ষতি। মুনাফা অথবা ক্ষতি। আমি কি বললাম? মুনাফা অথবা ক্ষতি থাকলে আপনাকে বই মূল্য বের করতে হবে। কি মূল্য বের করতে হবে? আপনাকে বই মূল্য বের করতে হবে। আমি আবার রিপিট করতেছি। যদি পরীক্ষায় মুনাফা অথবা ক্ষতি থাকে, আপনাকে বই মূল্য নির্ণয় করতে হবে। কোন মূল্য? বই মূল্য। তো বই মূল্য কত দেওয়া আছে? দেখেন তো, তারা অনেক ভালো। তারা এখানে বই মূল্য দেওয়া আছে। কত? 64,000। তারা বই মূল্য দিয়ে দিছে। তারা বই মূল্য দিয়ে দিছে। যদি লাভ ক্ষতি থাকে, বাজার মূল্যের কোনো প্রয়োজন নাই। যদি লাভ ক্ষতি পরীক্ষায় দেওয়া থাকে, বাজার মূল্যের কোনো প্রয়োজন নাই। দেখেন তো, 1982 সালে 1 জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণ নষ্ট হয়। বীমা কোম্পানি, বীমা কোম্পানি বীমা দাবি বাবদ 72,000 টাকা পায়। কি পায়? 72,000 টাকা পায়। আচ্ছা বলুন তো, বীমা, আপনি বীমা করছেন, এখন আপনার বাড়ি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বীমা কোম্পানি আপনাকে 72,000 টাকা দিছে। কত দিছে? 72,000 টাকা দিছে। ভাই মনে রাখতে হবে, আপনার বই মূল্য কত? বই মূল্য হচ্ছে 64,000। বীমা কোম্পানি আপনাকে দিছে 72,000। তো বলেন তো, আপনার লাভ হইছে না ক্ষতি হইছে? আপনার বই মূল্য ছিল 64,000, কিন্তু বীমা কোম্পানি আপনাকে দিছে 72,000। আপনার লাভ হইছে না ক্ষতি হইছে? অবশ্যই লাভ হইছে। আপনার কি হইছে? অবশ্যই আপনার 8,000 টাকা লাভ হইছে। ইয়েস, দিস ইজ দ্য আনসার। মুনাফা 8,000 টাকা। মুনাফা কত? 8,000 টাকা। এই 33 নাম্বার ক্লিয়ার কিনা আমার একটু জানাইতে হবে। 33 নাম্বার ক্লিয়ার কিনা? মুনাফা কত? মুনাফা হচ্ছে আমার 8,000 টাকা। মুনাফা কত? সবাই মিলে আমাকে কমেন্ট করতে হবে। মুনাফা কত? মুনাফা হচ্ছে আমার 8,000 টাকা। কত? 8,000 টাকা। ক্লিয়ার কিনা? মুনাফা 8, 33 নাম্বার সি না, ডি হয়। কি হয়? ডি। মুনাফা কত? মুনাফা হচ্ছে আমার 8,000 টাকা। দেখেন তো আমি কি বললাম? একটা টেকনিক, একটা টেকনিক, যে মুনাফা, মুনাফা অথবা ক্ষতি, মুনাফা অথবা ক্ষতি দেওয়া থাকলে আপনাকে বই মূল্য বের করতে হবে। বই মূল্য। এখানে তারা বই মূল্য অলরেডি দিয়ে দিছে 64,000। বুঝা গেছে? এখন আপনার ক্ষতি হইছে 72,000 টাকা, মানে বীমা কোম্পানি আপনাকে 72,000 টাকা দিছে। তার মানে বেশি দিছে না? বেশি দিছে। কত দিছে? 8,000। তার মানে 8,000 টাকা লাভ হইছে। কত হইছে? 8,000 টাকা লাভ হইছে। ওকে। এরপরে দেখেন 34 নাম্বার। কি বলছে? 34 নাম্বার। আচ্ছা, অন্তিপা, আচ্ছা বুঝাচ্ছি। অন্তিমা জাহান অর্পা। বুঝাচ্ছি, একটু দেখেন। আবার দেখেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই।
দেখেন একটু মনোযোগ দেন, ঠিক আছে? কে কথা বলবেন একটু মনোযোগ দেন। আচ্ছা, এই যে দেখেন, দেখেন একটু দেখেন। আমি কি বললাম? একটু আগে বললাম না? যদি পরীক্ষায় মুনাফা অথবা লাভ অথবা ক্ষতি দেওয়া থাকে, আপনার প্রথম কাজ কি? বই মূল্য বের করা। প্রথম কাজ কি? বই মূল্য বের করা। তাহলে এখানে মুনাফা দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে। তার মানে প্রথম কাজ কি? আপনার বই মূল্য বের করা। বের করেন বই মূল্য। আপনি বই মূল্য বের করা আপনার প্রথম কাজ। এখন দেখেন তো এই প্রশ্নে বই মূল্য অলরেডি দেওয়া আছে। কত দেওয়া আছে? ৬৪,০০০। অলরেডি বই মূল্য দেওয়া আছে। কত? ৬৪,০০০। তাহলে আপনার বের করা লাগবে না। লিখে দেন ৬৪,০০০। লিখে দিছেন বই মূল্য। মনে রাখবেন আপনি লাভ ক্ষতি নির্ণয়ে বাজার মূল্যের কোনো প্রয়োজন নাই। বাজার মূল্য আসবে না। লাভ ক্ষতি নির্ণয়ে বাজার মূল্য আসবে না। ক্লিয়ার কথা? ওকে। বই মূল্য কাজ, আমার প্রথম কাজ বই মূল্য বের করা। এরপরে দেখেন ১৯৮২ সালের ১লা জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণ নষ্ট হয়। আপনি একটা বিল্ডিং করছিলেন, দালান করছিলেন, দালান। ওই দালানটি করার সময় আপনি বীমা করছিলেন, বীমা। বীমা করার ফলে যখন আপনার দালানটি নষ্ট হয়ে যায়, ওই বীমা কোম্পানি আপনাকে ৭২,০০০ টাকা দেয়। কত দেয়? আপনি যে বীমা করছিলেন না বীমা, আপনাকে ওই বীমা কোম্পানি কত দেয়? ৭২,০০০ টাকা দেয়। ঠিক আছে? ৭২,০০০ টাকা আপনাকে তারা পরিশোধ করে। তাহলে দেখেন তো আপনার ক্ষতি হইছে, মানে বই মূল্য হচ্ছে ৬৪,০০০, কিন্তু বীমা কোম্পানি আপনাকে দেয় হচ্ছে ৭২,০০০। তা আমাকে বলুন তো আপনাকে তারা বেশি দিছে না বেশি? আপনাকে তারা অবশ্যই বেশি দিছে। কত বেশি দিছে দেখেন তো? আপনাকে তারা ৮,০০০ টাকা বেশি দিছে। ঠিক আছে? বেশি মানে কি? বেশি মানে লাভ না। তার মানে লাভ হচ্ছে ৮,০০০ টাকা। তার মানে মুনাফা হচ্ছে আমার ৮,০০০ টাকা। বুঝতে পারছেন? মুনাফা কত? ৮,০০০ টাকা। মুনাফা কত? মুনাফা হচ্ছে ৮,০০০ টাকা। মুনাফা ৮,০০০ টাকা। ওকে। এরপরে দেখেন কি বলছে? সাম অফ দ্য ইয়ার ডিজিট মানে বর্ষ সংখ্যা পদ্ধতি। কোন পদ্ধতি? বর্ষ সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? ইম্পোর্টেন্ট প্রশ্ন। বর্ষ সংখ্যা। কি বলছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বর্ষ সংখ্যা। এর আরেকটি নাম কি? সাম অফ ইয়ার ডিজিট। সাম অফ ইয়ার ডিজিট। এই যে বর্ষ সংখ্যা, এর সূত্র মনে রাখতে হবে। বর্ষ সংখ্যার সূত্র হচ্ছে কি? উপরে হচ্ছে অর্জন মূল্য, উপরে কোন মূল্য, সরি উপরে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। উপরে কোন মূল্য হবে? উপরে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য। নিচে হচ্ছে কি ভাই? নিচে হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে হবে কি? এখানে হবে n মাইনাস t প্লাস 1। খুবই সহজ কথা। তো অবচয়যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করে? ক্রয় মূল্য থেকে আপনাকে ভগ্নাবশেষকে মাইনাস করতে হয়। তো ক্রয় মূল্য দেওয়া আছে ৬০। ৬০ থেকে ৫ গেলে কত হয়? ৬০ থেকে ৫ গেলে হচ্ছে ৫৫। কত? ৫৫,০০০। আমি কি পাইলাম? আমি অবচয়যোগ্য মূল্য পাইলাম। কোনো সমস্যা নাই। এন, এন মানে হচ্ছে আয়ুষ্কাল। এন মানে কি? এন মানে হচ্ছে আয়ুষ্কাল। দেওয়া আছে কত? ১০। দেওয়া আছে কত? ১০। লিখেন ১০। এরপরে কি দেওয়া আছে? n প্লাস 1। কি দেওয়া আছে? গুণ আছে, গুণ দেন, গুণ দিছেন। n প্লাস 1 মানে কি? এই যে এই ১০ এর পরবর্তী সংখ্যা। ১০ এর পরবর্তী সংখ্যা কত? ১০ এর পরবর্তী সংখ্যা হচ্ছে ১১। এই যে ১০, এই ১০ এর পরবর্তী সংখ্যা কত? ১১ ভাগ ২ ভাগ কত? ২ ইনটু n মানে কি? আয়ুষ্কাল ১০। এরপরে টি মনে রাখতে হবে। টি মানে হচ্ছে যত বছরের বের বের করতে বলবে। বের করতে কি বলছে? সপ্তম বছর। মানে টি মানে হচ্ছে এই যে এটাই মানে টি। তার মানে ১০ থেকে ৭ প্লাস ১ প্লাস কত? প্লাস হচ্ছে ১। বুঝা গেছে? তাহলে দেখেন তো ৫৫ কি হবে? ৫৫ আর নিচে কত হবে? ১০, ১১, ১১০ ভাগ ২ নিচে হবে ৫৫। কত হবে? ৫৫ ইনটু ১০ এর জায়গায় ৩, ৩ প্লাস ১ সমান ৪। কত? ৪। তো ৫৫ একে ৫৫ তাহলে ১০০০ ইনটু ৪ ইনটু কত? ৪। ৪ ১০০০ হচ্ছে ৪,০০০ টাকা। আনসার কত? ৪,০০০ টাকা। আনসার কত হবে? ৪,০০০ টাকা। বুঝা গেছে? আনসার কত হবে? আনসার হবে ৪,০০০ টাকা। এটা হচ্ছে আমাদের বর্ষ সংখ্যা।
কোন পদ্ধতি? এটা হচ্ছে আমাদের বর্ষ সংখ্যা। কোন পদ্ধতি? বর্ষ সংখ্যা। উপরে হচ্ছে অবচয়যোগ্য মূল্য, নিচে কি? নিচে হচ্ছে n into n plus 1 divided by 2। তাহলে দেখেন তো n মানে কি? n মানে হচ্ছে আমার আয়ুষ্কাল। n মানে কি? আয়ুষ্কাল। তাহলে 10 ইনটু এই যে n plus 1 মানে কি? পরবর্তী সংখ্যা আপনাকে যোগ করতে হবে। তাহলে 10 ইনটু 11 ডিভাইডেড বাই 2। তাহলে 10 11 110 বাই 2 সমান 55। 55,000 কে 55 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 1000 থাকে। 1000 ইনটু 4 সমান 4000। দেখেন কি বলছে, যখন আনুমানিক, ইম্পর্টেন্ট প্রশ্ন, যখন আনুমানিক ব্যবহারিক জীবনকালের পরিবর্তন করার প্রয়োজন হয়, অর্থাৎ যখন আপনি আনুমানিক জীবনকালের পরিবর্তন করবেন, কি করবেন? আপনি যখন জীবনকালের পরিবর্তন মানে যখন আপনি আয়ুষ্কাল, অর্থাৎ যখন আপনি কি করবেন, যখন হচ্ছে আপনি আয়ুষ্কালকে পরিবর্তন করবেন, তখন অবচয়ের পরিমাণ কি হয়? পরিবর্তিত হয়। মনে রাখতে হবে চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের, এইটা ভালো করে মনে রাখবেন। চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের অতীত, মনে রাখবেন অতীত জীবনও হবে না, শুধু ভবিষ্যৎ হবে না, কোনোটি না হবে না, কি হবে? এটা মনে রাখবেন, চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের। কি হবে? চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের। আবার বলতেছি, চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের পরিবর্তন হবে। দেখেন কি বলছে, কমিশন। আপনি কমিশন কি পাইছেন? কমিশন অগ্রিম পাওয়া গেল। কমিশন কি পাইছেন? কমিশন অগ্রিম। মনে রাখবেন কমিশন কি? আয় না? কমিশন হচ্ছে আমার জন্য আয়। কমিশন কি? কমিশন হচ্ছে আমার জন্য আয়। মনে রাখবেন কমিশন আমার জন্য আয়। ঠিক আছে, কমিশন আপনি অগ্রিম পাইছেন। মনে রাখতে হবে আপনি যদি আয় অগ্রিম পান, তার মানে আপনার কি? আয় অগ্রিম। আয় অগ্রিম এর মানে হচ্ছে, এর মানে কি? দায় বৃদ্ধি পায়। দায় বৃদ্ধি পায় তার মানে কি? অনুপার্জিত কমিশন আয়। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে অনুপার্জিত কমিশন আয়। যদি আপনি অগ্রিম আয় নিয়ে নিছেন তার মানে দায় বৃদ্ধি পাচ্ছে। অনুপার্জিত কমিশন, অনুপার্জিত কি? কমিশন আয়। ঠিক আছে, মনে রাখতে হবে আপনি নগদ টাকা পাইছেন, তাহলে প্রাপ্য হবে না, কমিশন আয় হবে না। নগদান হিসাব হইতে পারে, কমিশন আয় হবে না। নগদান ঠিক আছে, অনুপার্জিত কমিশন আয়, ইয়েস দিস ইজ দ্য আনসার। এটা হবে না, এটা হবে না। বুঝা গেছে? 36 নাম্বার ক্লিয়ার? 36 নাম্বার হচ্ছে নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয়। মনে রাখতে হবে কমিশন আমার জন্য আয় হিসাব। কোন হিসাব? আয় হিসাব। ঠিক আছে, আপনি অগ্রিম নিছেন তার মানে অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট হয়ে যাবে, দায় বৃদ্ধি পাবে। বুঝা গেছে? 37 নাম্বার দেখেন, 37 নাম্বার দেখেন কি বলছে, সকল সম্পদ ডেবিট। ঠিক আছে, সকল সম্পদ ডেবিট তার মানে সম্পদ, তার মানে কি? সম্পদ। দায়, সম্পদ দায়। এরপরে কি? মালিকানা সত্ত্ব। সম্পদ দায় মালিকানা সত্ত্ব। আমরা বলুন তো এই তিনটা হিসাব নিয়ে, এই তিনটা হিসাব নিয়ে আমরা কোন জাবেদা করি? আমরা এই তিনটা হিসাব নিয়ে আমরা প্রারম্ভিক জাবেদা করি। কোন জাবেদা করি? এই তিনটা হিসাব নিয়ে আমরা প্রারম্ভিক জাবেদা করি। প্রারম্ভিক জাবেদা হবে না, হবে না, হবে না, হবে না। কোন জাবেদা? প্রারম্ভিক জাবেদা। মনে রাখতে হবে এই তিনটা জিনিস নিয়ে আমরা কোন জাবেদা করি? আমরা হচ্ছে প্রারম্ভিক জাবেদা করি। সকল সম্পদ ডেবিট ও সকল দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে জাবেদারির ধরন কিরূপ হবে? আমরা জানি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রারম্ভিক জাবেদা করি। কোন জাবেদা করি? প্রারম্ভিক জাবেদা করি। আশা করি ক্লিয়ার। এরপরে, এরপরে 38 নাম্বার আনসার করেন। কি বলছে? 38 নাম্বার, শরীফ 50,000 টাকার আসবাবপত্র। কি বলছে? আসবাবপত্র। মনে রাখতে হবে আসবাবপত্র হচ্ছে সম্পদ। কি? বলেন তো? আসবাবপত্র এটা হচ্ছে আমার জন্য সম্পদ। যদি আমি সম্পদ ক্রয় করি, কি করি? যদি আমি সম্পদ, সম্পদ বাকিতে ক্রয় করি, ঠিক আছে? সম্পদ যদি আমি বাকিতে ক্রয় করি, তাহলে আমার কি হবে বলুন তো? বিক্রেতা হিসাব হবে। কি হবে? আমাকে বিক্রেতা হিসাব, বিক্রেতা অথবা সরবরাহকারী হিসাব লিখতে হবে। কোন হিসাব লিখতে হবে? বিক্রেতা অথবা সরবরাহকারী হিসাব লিখতে হবে। বুঝা গেছে আমার কথা? যদি আমি সম্পদ, যদি আমি সম্পদ বাকিতে ক্রয় করি, সম্পদ বাকিতে ক্রয় করি, তাহলে আমাকে
পাওনাদার লেখা যাবে না, আমাকে পাওনাদার লিখতে পারবো না, আমি পাওনাদার লিখতে পারবো না, আমাকে লিখতে হবে। ভুল করলেন, এই যে ভুল করলেন, ঠিক আছে? কোনটা হবে? এই যে আসবাবপত্র হিসাব আর বিক্রেতা হিসাব। বারবার বলতেছি। এই যে দেখেন, এটা কি বলেন তো? সম্পদ। এটা কি? সম্পদ। সম্পদ মনে রাখতে হবে, যদি আমি সম্পদ বাকিতে ক্রয় করি, যদি আমি সম্পদ বাকিতে ক্রয় করি, তাহলে আমাকে পাওনাদার নামে লেখা যাবে না। এটা হচ্ছে মূল কথা। যদি আমি সম্পদ বাকিতে ক্রয় করি, আমাকে পাওনাদার নামে লেখা যাবে না। আমাকে লিখতে হবে আমাকে লিখতে হবে কি? লিখতে হবে আসবাবপত্র হিসাব। কোন হিসাব? আসবাবপত্র হিসাব। এরপরে আমাকে লিখতে হবে বিক্রেতা হিসাব। বিক্রেতা হিসাব অথবা সরবরাহকারী হিসাব। বিক্রেতা হিসাব অথবা সরবরাহকারী হিসাব। হ্যাঁ, পিডিএফটা পাওয়া যাবে। আপনি যদি হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করেন, আপনি যদি আমাদের ক্লাসটা শেয়ার করেন এবং ওই শেয়ারের একটা স্ক্রিনশট হচ্ছে একটা স্ক্রিনশট হচ্ছে আমাদের পেজে দিলে আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনি যদি হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে হচ্ছে আপনি যদি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দিয়ে দেন, আপনাকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ব্যবসার জন্য তো বলে নাই। আর কি বলছে দেখেন, শরীফ বলছে, শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করছে। বলেন তো, আসবাবপত্র কোন হিসাব? আসবাবপত্র হচ্ছে আমার সম্পদ হিসাব। তার মানে সম্পদ বাকিতে ক্রয় করছে। তো হিসাব কোনটা হওয়ার কথা ছিল? আসবাবপত্র হিসাব, পাওনাদার হিসাব। কিন্তু এটা সম্পদ, নট ক্রয়। এটা কি? এটা হচ্ছে আমার জন্য সম্পদ, ক্রয় না। তাই আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট। ক্লিয়ার কিনা? এটা ওই দিন, এটা গত পরশু তো পড়াইলাম। এত এত কমে ভুলে গেলেন? গত পরশু দিনে তো পড়াইলাম ভাই। গত পরশু দিন পড়াইলাম না? গত পরশু দিন পড়াইলাম না? এটা তো গত পরশু দিনও পড়াইলাম। আসবাবপত্র হিসাব ও বিক্রেতা হিসাব। দেখেন কি বলছে, ব্যবসায়ের জন্য 5 লক্ষ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। কি করা হলো? যন্ত্রপাতি ক্রয় করা হলো। কি বলছে? কত টাকা ডেবিট করে যন্ত্রপাতি হিসাব খোলা হয়। তার মানে মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার কোন নীতি? এটা হচ্ছে আমার ঐতিহাসিক ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। কোন নীতি? ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। কিভাবে করব? মনে রাখতে হবে, 5 যন্ত্রপাতি ক্রয়। তাহলে লিখেন ক্রয় কত? ক্রয় ক্রয় কত? ক্রয় হচ্ছে 5 লক্ষ। ক্রয় কত? ক্রয় হচ্ছে 5 লক্ষ। এই যে পরিবহন খরচ কত? 10। তাহলে যোগ করেন। কত হবে? 5 লক্ষ 10। কত হবে? 5 লক্ষ 10। এরপরে বসানোর খরচ 15,000 টাকা। কত? হ্যাঁ, এইগুলা আমি আমাদের ক্লাস প্রত্যেকদিন হয়, ঠিক আছে? আমাদের প্রত্যেকদিন ক্লাস হয়, বুঝা গেছে? আমাদের প্রত্যেকদিন ক্লাস হয়। আমাদের পেজে হচ্ছে আপনি খেয়াল রাখবেন, অর্থাৎ আমাদের পেজটাকে আপনি খেয়াল রাখবেন। আমরা ক্লাসের আগে হচ্ছে আমরা নোটিশ দিয়ে দিই যে আমাদের এই সময় ক্লাস হবে, ঠিক আছে? ক্লাসে জয়েন করবেন। তাহলে দেখেন, 15,000 টাকা। কত? 15,000 টাকা বসান 15। তাহলে কত হয়? 5,25,000। কত হয়? 5,25,000, ঠিক আছে? যার মধ্যে বসানোর খরচ, বসানো মজুরি খরচ কত? 5,000 টাকা অন্তর্ভুক্ত। তাহলে 5,25,000 কত হবে? 5,25,000 কত হবে? 5,25,000 বুঝা গেছে? কত? 5,25,000। আনসার কত হবে? 5,25,000 টাকা। 5,25,000 টাকা। 5,25,000 টাকা। কত? 5,25,000। ওকে। এরপর দেখেন কি বলছে, একটি ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? এই যে বাট্টার, এই ম্যাথ গুলো কিন্তু বারবার, এই ম্যাথ গুলো কিন্তু সহজ, কিন্তু আসলে আমরা বুঝি না। দেখেন কি বলছে, এই যে 2/10 নিট 30, 2/10 নিট 30 এর মানে কি? এই যে দেখেন 2/10 নিট 30 এর মানে হচ্ছে, যদি আপনি 2 দিনের মধ্যে, যদি আপনি 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করেন,
আপনাকে সরি, যদি আপনি ১০ দিনের মধ্যে যদি আপনি ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করেন, আপনাকে 2% বাট্টা দেওয়া হবে। নিট ৩০ মানে কি? নিট ৩০ মানে হচ্ছে আপনাকে ৩০ দিনের মধ্যে ৩০ দিনের মধ্যে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। অবশ্যই টাকা দিতে হবে। ক্লিয়ার? তাহলেই দেখেন কি বলছে? ১,০০০ টাকার পণ্য দেখেন তো কি বলছে? ৬,০০০ টাকা পণ্য ক্রয় করা হয়। ক্রয় কত? ক্রয় হচ্ছে ৬,০০০ টাকা। ঠিক আছে? আমাদেরকে নিট ক্রয় বের করতে হবে। ফেরত কত? এই যে ফেরত, ফেরত দেওয়া আছে কত? ১,০০০ টাকা। কত দেওয়া আছে? ১,০০০ টাকা আমার দেওয়া আছে ফেরত। কত দেওয়া আছে? ১,০০০ আমার ফেরত দেওয়া আছে। তো ৬ থেকে ১ গেলে কত? ৬ থেকে ১ গেলে হচ্ছে আমার ৫,০০০ কত? ৫,০০০ ঠিক আছে? দেখেন তো কি বলছে? বাট্টাকালীন, বাট্টাকালীন সময়ের মধ্যে, বাট্টাকালীন সময়ের মধ্যে কি করা হয়? পরিশোধ করা হয়। তার মানে কি? আপনি ওই যে শর্ত আছে, ওই শর্তের মাধ্যমে আপনি পরিশোধ করছেন। তার মানে কত? আপনি 2% বাট্টা পাবেন। ঠিক আছে? ৫,০০০ এর 2% কত হয়? এই যে কত হয়? ৫,০০০ এর 2% কত হয়? ৳১০০ কত টাকা হয়? ৳১০০ এই যে ২ আছে না? ২ আছে। তার মানে আপনি এই যে ২ সংখ্যা কেটে দেন। ২ আছে না? ২ আছে মানে কি? আপনি ২ সংখ্যা কেটে দেন। তাহলে ৫০ দুগুণে ১০০ কত? ১০০ বুঝা গেছে? ৫০ গুণে কত? ১০০ আমার আনসার হচ্ছে কত? ১০০ কত হবে? ১০০ বুঝা গেছে? এই যে ২ আছে না? তার মানে আপনি ২ সংখ্যা কেটে দেন। তাহলে কত হবে? ৫০ দুগুণে ১০০ ওকে। বাট্টার পরিমাণ বলছে। এরপরে দেখেন কি বলছে? সেইম প্রশ্ন বলছে। এবার বলছে কি? এবার কি বাট্টা বলছে? এবার বলছে কত টাকা পাবে? কি বলছে? কত টাকা পাবে? তাহলে দেখেন তো ২/১০ নিট ৩০ মানে কি? ১০ দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে। অবশ্যই ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে ক্রয় দেওয়া আছে কত? দেখেন, ক্রয় দেওয়া আছে ৭৫০ কত? ৭৫০ এই যে দেখেন তো ফেরত দেওয়া আছে কত? ফেরত দেওয়া আছে হচ্ছে ৫০ তার মানে ৭০০ কত? ৭০০ জুনের ২৩ তারিখে আপনি কি করছেন? পরিশোধ করছেন। তাহলে দেখেন তো আপনি ১৩ তারিখে আপনি ১৩ তারিখে ক্রয় করছেন। আপনি ২৩ তারিখে আপনি কি করছেন? টাকা দিয়ে দিছেন। তাইলে কি অবশ্যই ১০ দিনের মধ্যে দিছেন না? আপনি অবশ্যই ১০ দিনের মধ্যে দিছেন। তার মানে আপনি বাট্টা পাবেন। কত পার্সেন্ট পাবেন? ২% বাট্টা পাবেন। ২ থাকা মানে কি? ২ শূন্য কাটা। তাহলে ৭ দুগুণে কত? ৭ দুগুণে ১৪। তার মানে মনে রাখবেন ৭০০ থেকে ১৪ গেলে কত? ৬৮৬ এটা হচ্ছে আমার আনসার। ৬৮৬ ৬৮৬ এটাই মূলত আমার কি? আনসার। বুঝা গেছে? আপনি জুনের জুনের ১৩ তারিখে আপনি ক্রয় করছেন। কবে? আপনি জুনের ১৩ তারিখে ক্রয় করছেন। বুঝা গেছে? তাহলে ২৩ তারিখে আপনি টাকা দিয়ে দিছেন। তাহলে অবশ্যই আপনি কি করছেন? অবশ্যই আপনি বাট্টাকালীন সময়ের মধ্যে দিছেন। কি করছেন? আপনি অবশ্যই বাট্টাকালীন সময়ের মধ্যে দিছেন। ওকে, হোপফুলি ক্লিয়ার। এরপরে দেখেন কি বলছে? নিচের কোনটি রেয়া মিলকরণে প্রভাব ফেলে? মনে রাখতে হবে রেওয়া মিলের ভুল। ঠিক আছে? কি বলছে? নিচের কোনটি রেওয়া মিলকরণে প্রভাব ফেলে? মনে রাখতে হবে গাণিতিক ভুল। কি ভুল? গাণিতিক ভুল। শুধুমাত্র গাণিতিক ভুল রেওয়া মিলকরণে প্রভাব ফেলে। ঠিক আছে? গাণিতিক ভুল রেওয়া মিলকরণে প্রভাব ফেলে। করিম অ্যান্ড সন্স থেকে ক্রয়কৃত পণ্য ৪৪০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ৪০০ টাকা লেখা হয়েছে। এটার মাধ্যমে রেওয়া মিলবে। কোনো সমস্যা নাই। পেট্রোল খরচ মোটরকার হিসেবে দেখানো হয়েছে। নীতিগত ভুল। কোনো সমস্যা নাই মিলবে। তাহের অ্যান্ড সন্সের কাছে ২৫০ টাকার পণ্য বিক্রয় সম্পূর্ণ হিসাব থেকে বাদ গেছে। কি বলছে? সম্পূর্ণভাবে বাদ গেছে। এটাও সমস্যা নাই মিলবে। কিন্তু বিদ্যুৎ খরচ ৫০০ টাকা। মানে আপনি কত টাকা দিলেন? ৫০০ টাকা। শুধু নগদান বইতে লিখছেন। তাহলে আমরা জানি কি? আমরা জানি বিদ্যুৎ হিসাব ডেবিট। আমরা জানি কি? বিদ্যুৎ হিসাব আরেকটা হচ্ছে আমাদের নগদান হিসাব। আরেকটা কোন হিসাব? আরেকটা হচ্ছে নগদান হিসাব। তাহলে দেখেন তো আপনি শুধু নগদান বইতে লিখছেন ৫০০ এখানে লিখেন নাই। তার মানে কি মিলছে? মিলে নাই। তার মানে এটা গাণিতিক ভুল। এর মাধ্যমে রেওয়া মিলবে না। এর মাধ্যমে রেওয়া মিলবে না। অর্থাৎ ৪২ নাম্বার কি? এর মাধ্যমে রেওয়া মিলবে না। ওকে।
দেখেন এই জিনিসগুলো সহজ, আমরা জিনিসগুলো ইয়ে করি, এগুলো পড়াইছি, এগুলা পড়ানো হইছে। এই যে এগুলা খতিয়ান ভুক্তির ভুল, এগুলো পড়ানো হইছে, ঠিক আছে? দেখেন কি বলছে, নিচের কোনটি সার সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ? এই যে আমরা জানি কি রেয়ামিল, রেয়ামিল কি সংক্ষেপ করে, রেয়ামিল কি করে, রেয়ামিল হচ্ছে সংক্ষেপ করে। এই যে এগুলো পড়াইছি গত ক্লাসে, ঠিক আছে? এই যে একজন আসবাবপত্র ব্যবসায়ী, কি ব্যবসায়ী? একজন আসবাবপত্র ব্যবসায়ী সাব্বির হাসান, এবারে দেখেন সাব্বির হাসান দেখেন কি ব্যবসায়ী? একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করছে, মাল ক্রয় লিখছে। তাহলে সে হচ্ছে একজন আসবাবপত্র ব্যবসায়ী। তাহলে সে কি সম্পদ লিখবে? সম্পদ লিখবে না। সে ক্রয় হিসাবেই লিখবে। সে কোন হিসাবে লিখবে? সে ক্রয় হিসাবেই লিখবে। এটা কোনো ভুল হয় নাই। এটা কোন ধরনের ভুল? এটা এখানে অপশন দেওয়া নাই। এখানে আরেকটা অপশন আছে। এটা হচ্ছে কোনো ভুল হয় নাই। এটা হচ্ছে কোনো ভুল হয়নি। আনসার হবে এটা যে কোনো ভুল হয় নাই। আনসার হবে কোনটা? একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় লিখছে। কোনো ভুল হয় নাই। কোনো ভুল হয় নাই। নিচের কোনটি করণিক ভুল নয়? কোনটি করণিক ভুল নয় বলেন তো? নীতিগত ভুল। এটাও করণিক ভুল। এটাও করণিক ভুল। করণিক ভুল, করণিক ভুল। নীতিগত ভুল। এই নীতিগত ভুল করণিক ভুল। এই নীতিগত ভুল করণিক ভুল নয়। থ্যাংক ইউ সো মাচ। উফ, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শেষ, আজকের জন্য শেষ। ইনশাল্লাহ আমরা হচ্ছে আগামীকাল, আমাদের হচ্ছে আগামীকাল না হইলেও মানে আমরা জানাই দিব, ঠিক আছে? আমরা হচ্ছে ফেইজে, আমরা হচ্ছে ফেইজে জানাই দিব, ঠিক আছে? আমরা হচ্ছে কোন সময় ক্লাস হবে আমরা ফেইজে বলে দিব। কোন সময় আমাদের ক্লাস হবে, কোন সময় আমাদের ক্লাস হবে আমরা বলে দিব, ঠিক আছে? কোন সময় আমাদের ক্লাস হবে, কোন সময় আমাদের ক্লাস হবে আমরা সেটা, আরে আমি তো কথা বলতেছি, বুঝছেন? আমি সকালে ক্লাস নিলাম, টিউশনে গেলাম, টিউশন থেকে আইসা হচ্ছে আপনাদেরকে এখানে পড়াইলাম, প্রায় 2 ঘন্টা কথা বললাম টানা, টানা 2 ঘন্টা কথা বললাম। আমার পুরা হচ্ছে যে আমি কি বলতাম, গলা দিয়ে কথা বের হচ্ছে না আর, বুঝছেন? গলা দিয়ে আমার কথা বের হচ্ছে না টোটালি। ঠিক আছে? আমাকে আমাকে তো কন্টিনিউয়াস কথা বলতে হচ্ছে, ঠিক আছে? আমাকে তো কন্টিনিউয়াসলি হচ্ছে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? কন্টিনিউয়াস প্রসেসে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? আমরা হচ্ছে আপনাদেরকে জানাই দিব। আর হচ্ছে সবাই পেজে নক করলে হচ্ছে পিডিএফটা পেয়ে যাবেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিছি তো। সবাই হচ্ছে ওই যে স্ক্রিনশট দিয়ে সবাই হচ্ছে পেজে নক করেন, নক করলে হচ্ছে যে কোনো আমাদের একজন দিয়ে দিবে, সমস্যা নাই। পিডিএফ আমার দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? যে কোনো একজন দিয়ে দিবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বাবা, হুম? অনেকক্ষণ দিলাম 50টা কোশ্চেন না করলে 500টা কোশ্চেন কি 500টা কোশ্চেন তো আমাদেরকে সাজেশন দিয়ে দিও। আচ্ছা ওটা তো আমি ক্লাস নিব না। ও মা গো, আমি তো ভয় পেয়েছি ওইটা হচ্ছে সাজেশন, ওটা কি ক্লাস নিব?
ক্লাস তো নিব আমরা খুশি